আজকে আমরা নতুন আরেকটি সাবজেক্ট শুরু করতে যাচ্ছি, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877। সংক্ষেপে আমরা বলি এসআর অ্যাক্ট, সুনির্দিষ্ট প্রতিকার আইন। এটি সিভিল মামলার জন্য একটি তত্ত্বগত আইন, অর্থাৎ মূল আইন। সিভিল মামলা, এই আইনের উপরে বেশ কিছু সেকশন আছে যেগুলো সিভিল মামলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ধারাগুলোতে মামলা হয়। এই আইনের বাইরেও অনেক সিভিল মামলা হয়, তবে 7টা যে আইন আছে বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ এনরোলমেন্ট পরীক্ষার, তার মধ্যে সিভিল মানে পিওর সিভিল আইনের মধ্যে এটা একটা আইন যেটা তত্ত্বগত আইন। এছাড়া সিভিল মামলার জন্য প্রযোজ্য আরো আইন আছে, সিপিসি, যেটা পদ্ধতিগত আইন। আমরা প্রশ্নের যদি ধরন দেখি তাহলে প্রথমেই কিন্তু সিপিসি এবং দ্বিতীয়তে আছে হচ্ছে এই এসআর অ্যাক্ট। সিপিসি এবং এসআর অ্যাক্টের উপরে মোট 3টি প্রশ্ন আসে, যার মধ্যে 2টি উত্তর করতে হয়, অর্থাৎ সিপিসি এবং এসআর অ্যাক্ট দুইটা কম্বাইন ভাবে আসে। কেউ যদি 1 এবং 2 নম্বর প্রশ্নের উত্তর করতে চান, অর্থাৎ সিপিসি থেকে 2টা কমন পান, সেক্ষেত্রে আর এসআর অ্যাক্ট থেকে একটি মাত্র প্রশ্ন আসে 15 নম্বরের। এই এসআর অ্যাক্টকে উত্তর না করলেও হয়। তাই এসআর অ্যাক্টে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক আলোচনা করেছি, খুব ডিটেলে যায়নি। আর এমনিতে আইন ছোট, বেশি টপিক এর মধ্যে নেই। বিগত সালে যে টপিক এসেছে সেখান থেকেও খুব ডিটেলে আমরা যাইনি, কিছু টপিক বাদ দিয়েছি। তো আজকে আমরা 2টা টপিক আলোচনা করব। 1 নম্বর টপিক, যেটা টপিক 1, রিকভারি অফ পজেশন অফ ইমুভেবল প্রপার্টি, স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। মূলত ধারা 8 এবং 9 কে টার্গেট করেই এই টপিকটা সাজানো হয়েছে। কারো সম্পত্তি যদি অন্য কেউ জোরপূর্বক বেদখল, মানে একজনের সম্পত্তি আরেকজন যদি জোরপূর্বক দখল করে নেয়, তাহলে যে সম্পত্তির মালিক সে কি হয়ে গেল, বেদখল হয়ে গেল। তাহলে এই দখল বেদখল এই নিয়ে যদি ঝামেলা তৈরি হয় স্থাবর সম্পত্তি নিয়ে, তখন এই 8 বা 9 ধারায় মামলা করে প্রতিকার পাওয়া যায়। এখানে বেশ কিছু পয়েন্ট আছে, মানে বেশ কিছু পয়েন্ট বলতে প্রশ্ন আছে। 8টা আমি রেখেছি, 8-এ আবার ক খ আছে। তো এখানে যেগুলো তত্ত্বগত প্রশ্ন, অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন, থিওরিটিক্যাল কোশ্চেন, সেগুলো ডিটেল আলোচনা না করলেও কিছু টাচ করে যাব। কিন্তু যেখানে প্রবলেমেটিক প্রশ্ন সেটা আলোচনা করব, এবং এই টাইপের আরো কেমন প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে সেটা একটু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সুনির্দিষ্ট প্রতিকার আইনে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য কি কি বিধান আছে ধারা উল্লেখ করে আলোচনা করুন। অর্থাৎ এখানে কি কি বিধান আছে জাস্ট এটা জানতে চেয়েছে, অনেকটা ওপেন কোশ্চেনের মতন। তাহলে আপনাকে 8 এবং 9 ধারার বিষয় এখানে আলোচনা করতে হবে। অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে, কোনো ব্যক্তিকে স্থাবর সম্পত্তি হইতে বেদখল করা হইলে উহা পুনরুদ্ধারের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনে কি কি বিধান আছে, সংশ্লিষ্ট বিধানাবলী বিস্তারিত আলোচনা করুন। বিস্তারিত জানতে চেয়েছে। এই প্রশ্ন যদি এভাবে আসে হয়তো বা 15 নম্বরের জন্য চলে আসতে পারে এইভাবে। তবে 15 নম্বরের জন্য এখন আর এভাবে প্রশ্ন আসে না। 10 নম্বরের জন্য এভাবে প্রশ্ন আসবে, এবং নিশ্চয়ই কতে সেটা আসবে, এবং খতে একটা প্রবলেমেটিক প্রশ্ন 5 নম্বরের জন্য দিয়ে দিবে। তো আমরা এটা 10 নম্বরের জন্য রেডি করে দিয়েছি। এই প্রশ্নের উত্তরটা আমরা একটু দেখি, যে এখানে কিছু সূচনামূলক বক্তব্য আমি পেশ করেছি যেখানে আছে, এবং খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটা, অত্র আইনের 2য় খণ্ডের প্রথম অধ্যায়ে 8 ও 9 ধারায় সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা করা হয়েছে। তার মানে 8 এবং 9 ধারায় যে এই বিষয়গুলো আছে সেটা আমরা স্পষ্ট প্রথমে বলে দিলাম ইন্ট্রোডাকশনের মধ্যেই। এরপরে 8 ধারার বিধানে কি আছে, তারপরে 9 ধারার বিধানে কি আছে আমরা দেখব। 8 ধারার বিধানে, 8 ধারার বিষয়সমূহ, বিষয়বস্তু হলো সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। 8 ধারার মালিকানার বিষয়টা কিন্তু প্রমাণ করতে হয়। যদি 6 মাস পার হয়ে যায়, 8 ধারা এবং 9 ধারায় কখন মামলা হয়? বেদখল হয়ে গেছে কোনো সম্পত্তির মালিক, বা দখলে ছিলেন, বেদখল হয়ে গেছেন। তার যদি নিজের মালিকানা থাকে এবং এই বেদখল হওয়ার 6 মাস যদি অতিবাহিত হয়ে যায়, তাহলে আর 9 ধারায় মামলা হয় না।
6 মাস পার হয়ে গেলে ডেফিনেটলি তাকে 8 ধারায় মামলা করতে হবে। তাহলে 6 মাসের মধ্যে যদি অ্যাডভোকেটের কাছে আসে কেউ বেদখল হওয়ার পরে, তাহলে চিন্তা করতে হবে যে 9 ধারায় মামলা করে দ্রুত একটা রেমেডি দেওয়া যায় কিনা। যদি সম্পত্তির ওনারশিপ বা সত্ত্ব বা টাইটেল বা মালিকানা যদি নাও থাকে, অর্থাৎ সম্পত্তির মালিক কিনা সে, এটা যদি প্রমাণ করতে নাও পারে, শুধুমাত্র বিগত 6 মাসের মধ্যে ওই ব্যক্তি দখলে ছিল এবং তাকে জোর করে বেআইনিভাবে বেদখল করা হয়েছে, এই পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু 9 ধারায় মামলা করা যাবে। তার মানে 6 মাসের মধ্যে হলে 9 ধারা, 6 মাস পার হয়ে গেলে 8 ধারা। এতটুকু যদি মনে রাখতে পারেন তাহলেও 8 এবং 9-এর বেসিক পার্থক্যটা বুঝতে পারবেন। 8 ধারায় মামলা করতে হলে দখলটা, মানে আগে দখলে ছিল, পরে দখল হারিয়ে, এই যে দখল বেদখল হয়ে গেছে এটা প্রমাণ করতে হবে। ভিতরে যে বর্ণনাগুলো আছে এগুলো পড়বেন। এর আগের ভিডিওতে আমি পড়ে দিয়েছি, যে জায়গায় বুঝতে পারবেন না আমি বুঝিয়ে দেব। তাহলে দখলে ছিল সে, সেটা প্রমাণ করতে হবে। দখল কি জিনিস সেটা বোঝানোর চেষ্টা করেছি। দখলচ্যুতি বা বেদখল, অর্থাৎ দখলে ছিল সে বেদখল হয়ে গেছে, তাকে বেআইনিভাবে বেদখল করা হয়েছে, কোনো আইনি পদ্ধতিতে না, মানে সে বিক্রয় করেনি, কাউকে দান করেনি। সত্ত্ব মানে মালিকানা, এখানে মালিকানা প্রমাণ করতে হবে যে হ্যাঁ, যিনি মামলা করছেন বাদী, তার মালিকানা আছে। শুধু রিসেন্টলি 12 বছরের মধ্যে তার দখল হারিয়ে গেছে, অর্থাৎ 8 ধারা মামলা করার তামাদির মেয়াদ হচ্ছে 12 বছর। দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে 8 ধারার ক্ষেত্রে, কারণ এটা সিভিল মামলা। অত্র ধারায় মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ কত? এই যে 8 ধারার 12 বছর। তামাদি আইনের প্রথম তফসিলের 142-এ আছে 8 ধারায় 12 বছরের মধ্যে মামলা করতে হবে। আমি এটা শিখিয়েছিলাম 8, 12, 142। এখানে ছোট করে লিখতে পারেন 8, 12, 142, তাহলে মনে থাকবে। এমসিকিউ ব্যাসে এগুলো গুরুত্ব সহকারে টেকনিকগুলো বলে দেওয়া হয়। অত্র ধারায় দায়েরকৃত মোকদ্দমার ফলাফল কেমন হবে সেটা এখানে লেখা আছে। অত্র ধারা মতে প্রাপ্ত ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কি? ডিক্রি একজন পেল, অপরপক্ষ কি করতে পারবে? যেহেতু এটা একটি বড় মামলা, 8 ধারা মামলা বড় মামলা, আর বড় মামলায় ডিক্রি পাওয়া যায়, ডিক্রির বিরুদ্ধে কি চলবে? আপিল চলবে এখানে, মানে এটা আপিলযোগ্য একটা ডিক্রি। 9 ধারার বিধান, তাহলে 8 ধারার আলোচনা শেষ হয়ে গেল। এর মধ্যে পড়ে যদি 8 ধারায় কোনো প্রবলেম মনে হয় আপনাদের, তাহলে আমাকে মেসেজ করবেন, আমি উত্তর দিয়ে দেবো। অথবা এই ক্লাসের 40 মিনিট পরে যে প্রশ্নোত্তর পর্ব শুরু হবে তখনও প্রশ্ন করতে পারেন, আমি বুঝিয়ে দেবো যে এই পয়েন্টটা একটু বললে হয়। যেহেতু আমি পয়েন্ট পড়ে দিলাম না বিস্তারিত বিস্তারিত, আমি জাস্ট একটু ব্রিফ করে দিলাম। 9 ধারায় কি? 8 ধারা আমাদের শেষ। 9 ধারায় কি? তো 9 ধারাতে আমি অলরেডি বলেছি যে কেউ যদি আরেকজনকে পেশি বলে, জোর করে উচ্ছেদ করে, বেদখল করে, তাহলে তিনি 9 ধারায় মামলা করতে পারবেন। শর্ত হচ্ছে তামাদির মেয়াদ 6 মাস। 6 মাসের মধ্যে আসতে হবে, অর্থাৎ দ্রুত স্টেপ নিতে হবে, মামলা করতে হবে। অত্র ধারা মতে যিনি মোকদ্দমা দায়ের করতে পারবেন, তার সম্পত্তির মালিককে এটা বিষয় না, 6 মাসের মধ্যে যিনি দখলে ছিলেন তিনি মামলা করতে পারবেন, এবং যাকে বেদখল করা হয়েছে 6 মাসের মধ্যে বেআইনিভাবে। অত্র ধারায় দায়েরকৃত মোকদ্দমা আদালতের বিবেচ্য বিষয়সমূহ, আদালত 9 ধারায় মামলা করলে কি কি বিষয়গুলো বিবেচনায় নিবেন, অর্থাৎ ইস্যু গঠনের সময়, যেমন ক্রিমিনাল মামলায় চার্জ গঠন করা হয়, সিভিল মামলায় ইস্যু গঠন করা হয়, বিচার্য বিষয় নির্ধারণ করা হয়। কি কি বিষয়? এক, নালিশি স্থাবর সম্পত্তিটি বাদীর দখলে ছিল কিনা, বাদীর সম্মতি ব্যতীত জোরপূর্বক বেদখল করা হয়েছে কিনা। তার মানে দখলে 6 মাসের মধ্যে ছিল বাদী এবং তাকে জোর করে বেদখল করা হয়েছে কিনা। শুধুমাত্র দখল বিবেচ্য, অর্থাৎ দখলে ছিল কিনা সেটাই দেখবে। সত্য, তাই সত্য অনুসন্ধান বা প্রমাণের প্রয়োজন নেই, অর্থাৎ এই সম্পত্তির মালিককে। সত্য শব্দের অর্থ কি? টাইটেল। সত্য শব্দের অর্থ টাইটেল বা মালিকানা বা ওনারশিপ। তাহলে এই সম্পত্তির মালিককে এটা দেখবে না কোর্ট। 9 ধারায় মালিকানা দেখার সুযোগ নেই, জাস্ট কাউকে বেআইনিভাবে বেদখল করা হয়েছে, তাকে সে দখল ফিরিয়ে দেওয়া 9 ধারার কাজ। তামাদির মেয়াদের মধ্যে মোকদ্দমা আনয়ন করা হয়েছে কিনা, অর্থাৎ 6 মাসের মধ্যে এসেছে কিনা, এই 4টা বিষয় বেসিক্যালি দেখবে কোর্ট। দেখে যদি এগুলো সবগুলোর উত্তর হ্যাঁ 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 হয়, তাহলে অবশ্যই 9 ধারায় বাদী ডিগ্রি পাবে, যদিও সম্পত্তির মালিক বাদী না।
এখন বলতে পারেন বিবাদের সম্পত্তি, তাহলে বিবাদী নিজের সম্পত্তি কি নিবে না? হ্যাঁ নিবে, তাকে মামলা করতে হবে যে এই সম্পত্তির মালিক আমি, অপর ব্যক্তি আমার সম্পত্তি জোর করে দখল করে আছে। তাহলে যিনি সম্পত্তির মালিক তিনি যদি দেখেন যে আমার সম্পত্তিটা আমার দখলের বাইরে আছে, তাহলে তিনি আদালতের মাধ্যমে সেটা নিবেন, অথবা আলোচনায় বসে এলাকায় শান্তিপূর্ণভাবে নিবেন। জোর করে আমার সম্পত্তি তুমি কেন দখলে আছো, জোর করে তাকে সম্পত্তি থেকে বের করে দিলাম, এটা করা যাবে না। আদালত এটা কেন নিরুৎসাহিত করছেন? কারণ একটা ব্যক্তি কোনো সম্পত্তি হয়তোবা দীর্ঘদিন দখল করছেন, কোনো না কোনো ভাবে করছেন, তো তাকে সেখান থেকে বেদখল করা যাবে না বাহুবলে বা অশান্তিপূর্ণভাবে। তাহলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, মারামারি হতে পারে। এই কারণে শান্তিপূর্ণ সমাধানের জন্য আদালতে আসতে হবে, অথবা এলাকায় বসে স্থানীয় জনসাধারণের মাধ্যমে একটা মীমাংসা করে নিতে হবে। তার মানে কোনোভাবেই একটা অশান্তি বা মারামারি কাম্য নয়। দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের, এটাও দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে 9 ধারায়। এখানে ক্রিমিনাল কোর্টে বা নির্বাহী কোর্টে যাওয়ার সুযোগ নেই। নির্বাহী কোর্টে এই বিষয়ে যাওয়া যায়, সেটা 145 ধারা সিআরপিসির, এডিএম কোর্ট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে। অত্র ধারায় মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ এখানে সংক্ষেপে লিখে রাখতে পারেন 369। 3 অনুচ্ছেদ, 3 অনুচ্ছেদ, 6 মাস, 9 ধারা, 369। অত্র ধারার দায়েরকৃত মোকদ্দমার ফলাফল কি হবে? মোকদ্দমার ফলাফল যদি প্রমাণ করতে পারে তাহলে বাদীপক্ষ ডিক্রি পাবে। অত্র ধারা মতে প্রাপ্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে প্রতিকার, এখানে ডিক্রিও পেতে পারে বা কোনো বিশেষ আদেশও পেতে পারে। যদি ইনজাংশনের বিষয় থাকে সেক্ষেত্রে আদেশও পেতে পারে। খুবই প্র্যাকটিক্যাল বিষয় এটা, এই কারণে যারা এই ধরনের মামলা ডিক্রি আদেশ সম্পর্কে বা প্রসিডিউর সম্পর্কে বিস্তারিত জানেন না, সেইটা বুঝতে পারবেন না। তো সেটা দরকারও নেই আমাদের। অত্র ধারায় মতে প্রাপ্ত ডিক্রি, কোনো যদি বাদী এই ধারায় ডিক্রি পায় বা কোনো আদেশ পায়, তার বিরুদ্ধে প্রতিকার কি? এটা যেহেতু একটা ছোট মামলা, মালিকানা যাচাইয়ের সুযোগ নেই, তাই এই ডিক্রিটা অবশ্যই কিনা আপিল যোগ্য ডিক্রি নয়। তাহলে এইটার বিরুদ্ধে কি করা যাবে? এই দায়েরকৃত ডিগ্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ আপিল বা রিভিউ দায়ের করতে পারবে না। যেখানে আপিল চলে না সেখানে রিভিউও চলে না সাধারণত। তাহলে কি করতে পারবে? এই ডিগ্রির বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করা যাবে। তাহলে বেসিক পার্থক্য আমরা কি দেখলাম? 8 ধারায় আপিল চলে, কিন্তু 9 ধারায় আপিল চলে না, রিভিশন চলে। তাহলে ডিগ্রির বিরুদ্ধে হচ্ছে রিভিশন হাইকোর্টে, আর যদি আদেশ হয়, আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ জেলা জজ আদালত বা মহামান্য হাইকোর্টে রিভিশন দায়ের করতে পারবে। যদি দেখে যে ডিক্রি পেয়েছে কেউ, ডিক্রির বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন করতে হবে। আর যদি কেউ আদেশ পায় এই ধারায় 9 ধারায়, তাহলে আদেশের বিরুদ্ধে দুইটা অপশনই আছে, জেলা জজের কাছে রিভিশন করতে পারেন, অথবা মহামান্য হাইকোর্ট বিভাগে রিভিশন করতে পারেন। তাহলে আদেশের বিরুদ্ধে অপশন দুইটা, কিন্তু ডিক্রির বিরুদ্ধে একটাই, হাইকোর্টেই যেতে হবে। সরকার কর্তৃক দখলচ্যুত, এখন যদি সরকার কাউকে দখলচ্যুত করে তাহলে সরকারের বিরুদ্ধে কিন্তু 9 ধারার মামলা করা যায় না। 9 ধারা মতে সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না। কোন সম্পত্তির মালিক যদি সরকার হয়, খাস সম্পত্তি, তাহলে সরকার কাউকে বেদখল করে দিতে পারে। অথবা সরকার মালিক না, কোন সম্পত্তি সরকার কি করতে পারে? অ্যাকিউয়ার করতে পারে বা অধিগ্রহণ করতে পারে। তো কারো সম্পত্তি যদি সরকার প্রপারলি অধিগ্রহণ করে, তাহলে কেউ এই 9 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবে না। কিন্তু 8 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায়। তাহলে বেসিক পয়েন্ট আমরা আলোচনা করছি 8 এবং 9 ধারার। ফৌজদারি কার্যবিধি 1898 এর 145 ধারায় মামলা, আমি একটু আগে এটার কথা বলছিলাম যে 9 ধারার বিধান মতে মোকদ্দমা দায়েরের পূর্বে বা পরে, মনে করেন যে 9 ধারায় মামলা করেনি এখনো এসআর অ্যাক্টের, তাহলে 145 ধারায় এডিএম কোর্টে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে কিন্তু 145 ধারায় শান্তি ভঙ্গ হওয়ার সম্ভাবনা আছে এই সম্পত্তি নিয়ে। শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা দিলে কিন্তু মামলা করা যাবে স্থাবর সম্পত্তি নিয়ে। আবার যদি মনে করেন 9 ধারায় সিভিল কোর্টে মামলা চলছে, তারপরও ঝামেলা করছে, তাহলে কিন্তু 9 ধারা মামলা চলাকালীন, মামলা ফাইলিং এর পরেও কিন্তু 145 ধারায় মামলা করা যায়। অর্থাৎ 145 ধারায় মামলা করতে 9 ধারাটা
নয় ধারায় মামলা চলছে কি চলছে না এটা কোনো ম্যাটার না। অর্থাৎ একটার কারণে আরেকটা বাধাগ্রস্ত হবে না। তাহলে এখানে আমরা সর্বশেষ একটা পয়েন্ট দিয়েছি, যেটা কনক্লুশন। তাছাড়াও সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 9 ধারার বিধান মতে দায়েরকৃত মোকদ্দমা বাদী পরাজিত হয়ে 9 ধারায় কেউ যদি হেরে যায়, তার মানে বাদী ডিক্রি বা আদেশ পেলেন না, সেই ক্ষেত্রে তিনি কি করতে পারেন? একই বিষয়বস্তু বা স্থাবর সম্পত্তি বিষয়ে পুনরায় 8 ধারায় সত্যের ভিত্তিতে মোকদ্দমা দায়ের করতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু আমরা সিপিসিতে একটা বিষয় জানি, যে কোনো বিষয়ে যদি একবার কোনো কিছু নিষ্পত্তি হয়ে যায় সেই বিষয়ে আর মামলা চলে না, যেটাকে কি বলে? রেস জুডিকাটা, দোবারা দোষ। কোনো মামলা একবার সিদ্ধান্ত হলে তাদের মধ্যে আর মামলা চলবে না। 9 ধারায় সিদ্ধান্ত হয়ে গেলেও 8 ধারায় মামলা হবে। কি কারণে? কারণ 9 ধারায় যেহেতু মালিককে সেটা নির্ধারণ করে না কোর্ট, তো 8 ধারায় আবার মালিককে সেটা নির্ধারণের জন্য একই সম্পত্তি নিয়ে একই পক্ষদের মধ্যে মামলা চলবে। রেস জুডিকাটা নীতি এখানে প্রয়োগ করার বিধান নাই। আমি একটু আগে যে আলোচনাটা করলাম 8 এবং 9 ধারার, ঠিক সেম আলোচনাকে একটু টেকনিক্যালি যদি উপস্থাপন করি, তাহলে কিন্তু এই দুইটা ধারার মধ্যে পার্থক্য পাওয়া যাবে। ধারার পার্থক্য 8 ধারা 9 ধারা, কারণ ধারার শিরোনামে বলা হচ্ছে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, আর 9 ধারার শিরোনামে বলছে স্থাবর সম্পত্তির দখলচ্যুত ব্যক্তি কর্তৃক মোকদ্দমা। তার মানে ধারার যে টপিক বা শিরোনাম বা হেডিং ভিন্ন, উদ্দেশ্য কি অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। মোকদ্দমা করার কারণ বা কজ অফ অ্যাকশনটা কি হবে? 2 ধারায় 2 রকম। তামাদির মেয়াদ একটা 12 বছর, একটা 6 মাস। কোর্ট ফি কত? 8 ধারায় অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে, অর্থাৎ মূল্যের অনুপাতে 2% কোর্ট ফি দিতে হবে। যদি 1 লক্ষ টাকার সম্পত্তি হয়, তাহলে 1 লক্ষ টাকার 2% মানে 2,000 টাকা, 2,000 টাকার আবার 15% ভ্যাট, মানে আরো 150 টাকা অ্যাড হবে। 2,000 টাকার 15% ভ্যাট মানে এখানে আরো 300 টাকা অ্যাড হবে, সরি। তাহলে অ্যাডভোলোরাম কোর্ট ফি যেটা হবে 2%, এর সাথে 2% করে যে কোর্ট ফিটা হলো এর বা আবার ভ্যাট দিতে হবে 15%। এভাবে হিসাব করতে হয় অ্যাডভোলোরাম কোর্ট ফি। তো কত টাকা দিতে হবে এইটা আপনাদের হিসাব করতে আসবে না, ম্যাথ আসবে না, কিন্তু জাস্ট মনে রাখতে হবে অ্যাডভোলোরাম বা মূল্য অনুপাতে সম্পত্তির মূল্য যত বেশি তত বেশি কোর্ট ফি দিতে হবে। আর 9 ধারায় কিন্তু অ্যাডভোলোরাম কোর্ট ফির অর্ধেক প্রদান করতে হয়, মানে 9 ধারায় কোর্ট ফি কম। প্রমাণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়, তাহলে 8 ধারায় কিন্তু মালিকানা বা সত্ত্ব, 9 ধারায় শুধু দখল। অলরেডি আমি বলেছি রায়ের প্রকৃতি, রায়ে কি পাওয়া যাবে, রায়ের বিরুদ্ধে প্রতিকার কি, আপিল চলবে। আর 9 ধারায় আপিল চলবে না, রিভিশন। রেস জুডিকাটা নীতির প্রয়োগটা কিভাবে হবে অলরেডি আমি বললাম, সেটা আপনারা পড়ে নেবেন। সরকারের বিরুদ্ধে মামলা 8 ধারায় চলবে, 9 ধারায় চলবে না। অলরেডি 10টা পয়েন্ট দিয়ে দিয়েছি। তো এই প্রশ্নটা, পার্থক্যটা আসার মতো এবার, যদি আসে হয়তোবা আপনাদের 10 নম্বরের জন্য নিশ্চয়ই আসবে না, এখানে 7 বা 8-এর জন্য আসতে পারে। আর এর মধ্যে একটা প্রবলেমেটিক প্রশ্ন তো আসবেই। কোন ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 ধারার আওতায় মোকদ্দমা রুজু করা যায়? অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি 1 নম্বর প্রশ্নের মধ্যে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার মোকদ্দমা করার সুবিধা কি? এটা অলরেডি আমাদের আলোচনা হয়ে গেছে। প্রমাণ করা অপেক্ষাকৃত সহজ, কারণ মালিককে সেটা যেহেতু প্রমাণ করতে হচ্ছে না, জাস্ট আমি দখলে ছিলাম সেটা প্রমাণ করলেই হয়। বিজ্ঞ আদালত সত্য অনুসন্ধান করে না, তার মানে মালিককে এটা দেখে না। দ্রুত প্রতিকার পাওয়া যায়, যেহেতু মালিকানা দেখে না, অতএব চেন অফ টাইটেল যেটাকে বলা হয় ভেটিং, সেটা কিন্তু করার প্রয়োজন হয় না। 25, 30, 40 বছর আগ থেকে এ, মালিকানাটা কিভাবে আসছে, ওয়ারিশ সূত্রে মালিকানা না ক্রয় সূত্রে মালিকানা, মানে দলিলের মাধ্যমে পাচ্ছে না রেকর্ড সূত্রে পাচ্ছে, এটা কিন্তু দেখতে হয় না। তাই দ্রুত প্রতিকার দেওয়া হয়। জাস্ট দখল একটা ছোট্ট বিষয় প্রমাণ করলে হয়ে যায়। সম্ভাব্য ক্ষতি এড়ানো, দ্রুত 9 ধারায় মামলা করে কেউ আমার সম্পত্তি বেদখল করে নেওয়ার পরে এটা দীর্ঘদিন আটকে রাখবে, এটার সুযোগ হয় না, তাই দ্রুত রেমেডি পাওয়া যায়। তাই এটা সম্ভাব্য ক্ষতি এড়ানো যায়। কারণ একটা সম্পত্তি দীর্ঘদিন কেউ যদি আটকে রাখে, তাহলে মামলাটার সম্পত্তিটার ক্ষতি হতে পারে। মামলা দায়েরের খরচ কম, অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি যেহেতু অর্ধেক দিতে হয় 9 ধারায়, আর 8 ধারায় পুরোটা দিতে হয়। রে জুডিকাটা নীতির প্রয়োগ নেই এখানে। কাহার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 ধারায় মামলা করা যায় না? অলরেডি আমরা জেনেছি সরকারের বিরুদ্ধে যায় না। ওই একই জিনিস রিপিট করে আসছে। এটা কেন? দেখেন 1 নম্বর প্রশ্ন যদি পড়ি, তাহলে এইগুলোই কিন্তু ছোট ছোট করে
পরে আসতে পারে, অর্থাৎ প্রশ্ন যখন কেটে কেটে ছোট ছোট করে দিবে তখন আপনাদের উত্তর করতে হবে। এখন মনে করেন যে বাজারে গেলাম, সবজি বাজার করতে হবে, 4-5টা সবজি আইটেম নিয়ে চলে আসলাম। এটা একটা যেমন বিষয়। আবার এটা বিষয় আমার দুই বা একটা আইটেম আমাকে আনতে বলা হচ্ছে যে একটা শুধুমাত্র সবজি লাগবে। তাহলে তো আমার পুরো সবজি নিয়ে আসার দরকার নেই, একটা যে কোনো সবজি নিয়ে আসলেই হলো। তার মানে আমাকে পুরোটা লিখতে হবে না একটা আইটেম লিখতে হবে সেটা দেখতে হবে। অবশ্যই আমাদের লক্ষ্য করতে হবে নম্বর কত আছে প্রশ্নের, কত নম্বরের জন্য প্রশ্ন এসেছে, তার উপর ভিত্তি করে আমরা কি করব, উত্তর করব। তাহলে এই ছোট ছোট প্রশ্ন আসলে কিন্তু যদি 2 নম্বর বা 3 নম্বরের জন্য আসে, 3-এ 3 বা 2-এ 2 পাওয়া সম্ভব। কিন্তু আপনাকে ধারা লিখতে হবে এবং টু দা পয়েন্ট, স্পষ্টভাবে সঠিক জিনিসটাই লিখতে হবে। বানান ভুল করা যাবে না, ধারা ভুল করা যাবে না, এবং যেটা জানতে চাচ্ছে সেটাই লিখতে হবে, বাড়তি কোনো কিছু লিখা যাবে না। লাল শাক চাইলে লাল শাকই দিতে হবে, সাথে সবুজ শাক ধরিয়ে দেওয়া যাবে না। বাজারে গেলে অনেকে কি করে, স্যার কি নিবেন, তো লাল শাক লাগবে, স্যার সবুজ শাকটা আজকে ভালো, দুইটাই দিই, দরকার নাই ভাই আপনি লালটাই দেন। তো এরকম যতটুকু লিখতে আসবে, যেটা লিখতে আসবে সেটাই আপনি দিবেন, বাড়তি লিখার দরকার নেই, বাড়তি লিখলে বিরক্ত হন এক্সামিনার। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার মোকদ্দমায় প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কি অলরেডি আমরা 1 নম্বর প্রশ্নের মধ্যে পেয়েছি। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এখন আপনাদের জন্য অনেকের মাথা ব্যথার কারণ, প্রবলেমেটিক প্রশ্ন। প্রবলেমেটিক প্রশ্ন মানে প্রবলেম সলভ করতে হবে আপনাকে। এক খণ্ড জমির মালিক, তাহলে প্রথমে মালিকানা আছে বলে দিল, সত্ত্ব বা ওনারশিপ আছে, কিন্তু জরিপ কর্মচারীদের ভুলে, মানে যারা সার্ভেয়ার বা আমিন, ওই জমি এর নামে রেকর্ড হয়েছে, তার মানে মালিক একজন, রেকর্ড হয়ে গেছে আরেকজনের নামে। কি সূত্রে রেকর্ড হলো এর নামে, তার কোনো কি নাই, যৌক্তিকতা নাই। হয়তোবা এক খণ্ড জমির মালিক কিভাবে, তার বাবা হয়তোবা এস এ রেকর্ডে বাবার নাম ছিল, আর আর এস রেকর্ডে ওই এর নাম না এসে এর নাম হয়ে গেছে। এখানে এর সাথে বা এর বাবার সাথে দাদার সাথে এই সম্পত্তির কোনো কানেকশনই নাই, একেবারে ভ্রম বা ভুল ক্রমে। এবং সেই সুযোগে খ ওই জমি থেকে কে বেদখল করেছে। আর এস রেকর্ডে মনে করেন এর নাম চলে আসছে, আর এস খতিয়ানে। এখন বলছে এই সম্পত্তি তো আমার, তাহলে তার যে বাপ দাদার সম্পত্তি, বংশ পরম্পরায় এই সম্পত্তির মালিক তারা, তো এইটা অস্বীকার করে তাকে জোর করে বেদখল করে দিচ্ছে। কিসের জন্য, আর এস এ তার রেকর্ডে নাম আছে তাই। কেন নাম আসলো কোনো সূত্র নাই। সে কি জমি কিনেছে, তার বাবা কিনেছে না তার দাদা কিনেছে, কোনো দলিল পত্র কিচ্ছু নাই, শুধু আর এস রেকর্ডে নাম আছে বলেই বেদখল করে দিচ্ছে। এটা তো হয় না, কারণ রেকর্ডে ভুল হলে সেটা সংশোধনের সুযোগ আছে। আর এস রেকর্ডের নাম সংশোধন হয়ে যদি এর নাম চলে আসে তাহলেই কিন্তু এর কোনো কি নাই, সুযোগ নাই এই সম্পত্তিটা নিজের দাবি করার। এর প্রতিকার কি, এখন কি করবে, সংশ্লিষ্ট বিধানাবলী উল্লেখপূর্বক যুক্তি সহ আলোচনা করুন, মানে 8 ধারায় মামলা করবে না 9 ধারায় মামলা করবে এটা জানতে চেয়েছে। প্রদত্ত প্রশ্নের তথ্যসমূহ এই যে, বা আমরা বলতে পারি এটাকে ঘটনা। তো ঘটনা 3টা পয়েন্টে আমরা উল্লেখ করেছি। বিচার্য বিষয় বা জিজ্ঞাসিত বিষয় আমরা এক এক ব্যাখ্যে বলে দিয়েছি যে এর প্রতিকার কি। এরপর আমরা এর আইনগত প্রতিকার, এখানে 3টা প্রতিকার আছে এর। কি, প্রথমত সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 ধারায় মামলা করতে পারে, যেহেতু বেদখল হয়ে গেছে, মালিকানা দাবি না করে এর নামে যেহেতু সম্পত্তি ছিল, শুধু আর এস রেকর্ডে এর নাম আসছে, তার মানে ক এর দাদা বাবা এবং নিজে এই সম্পত্তিটা দখল করে আসছে, হঠাৎ তাকে বেদখল করছে আর এস রেকর্ডে নাম আসছে বলে। তাহলে 9 ধারায় সে 6 মাসের মধ্যে মামলা করতে পারবে, তাহলে এটা একটা সবচেয়ে সহজ একটা রেমেডি। কিন্তু এই রেমেডিটি লং লাস্টিং না। সবচেয়ে স্ট্রং রেমেডি কি হবে, 9 ধারায় মামলা করতে হবে। এই যেহেতু দখল নয়, বেদখল অলরেডি হয়ে গেছে, তাহলে এখানে 42টা যুক্ত করে যদি দিই 8-এর সাথে, তাহলে 42-এ হচ্ছে ঘোষণামূলক মামলা, আর 8-এ হচ্ছে দখলটা উদ্ধার হয়ে আসলো। এবং খাস দখল এটাকে বলা হয়, খাস দখল অর্থাৎ সত্যটাকেও ঘোষণা করে নিচ্ছি আমি, যে এই সম্পত্তির মালিক আমি, আমা এবং এই যে ডিক্রিটা পাবো এটা সবার জন্য প্রযোজ্য হবে। এটাকে বলা হয় জাজমেন্ট ইন রেম, মানে সার্বজনীন একটা জাজমেন্ট। এই সম্পত্তির মালিক মিস্টার ক, এই এর সম্পত্তিতে কেউ যেন আর কোনো ডিস্টার্ব না করে তার ভোগ দখলে, এইভাবে ঘোষণাটা আসবে এবং ক্ষয়ের থেকে দখলও বুঝে দিবে। এই এই সবচেয়ে স্ট্রং এবং খরচও বেশি এই মামলায়, এবং একটু দীর্ঘদিনও চলে এই মামলা।
দ্বিতীয় প্রতিকার হচ্ছে সিভিল কোর্টে গেলামই না, দুইটি প্রতিকারের যে কোনো একটির মাধ্যমে ক প্রতিকার প্রাপ্তির পর। আচ্ছা, এখানে বলছি ক 1 আর 2 মানে 8 ধারা এবং 42 ধারায় মামলা করেও করতে পারে, বা 9 ধারায় করতে পারে। তো দুইটার যে কোনো একটা যদি প্রতিকার প্রাপ্তির পর মানে ডিগ্রি পাওয়ার পর, অর্থাৎ ডিগ্রি লাভের পর উক্ত ডিগ্রির বিরুদ্ধে সংশ্লিষ্ট এসিল্যান্ড মানে সহকারী কমিশনার ভূমি এর নিকট আবেদন করে রেকর্ডের ভুলটি সংশোধন করে নিজ নামে রেকর্ড প্রণয়ন করে নিতে পারেন। তো এখানে আগে যেটা ছিল যে 1 আর 2 অর্থাৎ সিভিল কোর্টে না আগে সরাসরি এসিল্যান্ডের মাধ্যমে কিন্তু সংশোধন করা যেত, কিন্তু এখন এসিল্যান্ডরা এটা আর করতে পারেন না, আগে সিভিল কোর্টের ডিগ্রি লাগবেই। আশা করি এগুলো প্র্যাকটিক্যাল, যারা কোর্টে যান বা আইসল্যান্ডের যে মিস কেস খারিজ এগুলো সম্পর্কে যাদের ধারণা আছে তারা কিন্তু এই প্রশ্নের উত্তর খুব সহজে দিতে পারবেন। আরেকটি প্রশ্ন 8 নম্বর, 8-এর কয় বলা হচ্ছে এক ব্যক্তি আপনার নিকটে এসে জানায় যে, আপনার নিকট বলতে আপনাকে অ্যাডভোকেট ধরা হচ্ছে এখানে, তাকে তার সম্পত্তি থেকে বেদখল করা হয়েছে এবং সে উক্ত সম্পত্তি পুনরুদ্ধার করতে চায়। আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা মোতাবেক উক্ত সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়েরের সিদ্ধান্ত নিলেন। অ্যাডভোকেট হিসেবে আপনি 9 ধারায় মামলা করবেন চিন্তা করছেন। আপনি তার কাছ থেকে কি কি বিষয় জেনে নেবেন এবং আপনার আর্জিতে অন্তর্ভুক্ত করবেন। এখানে আর্জি লিখতে বলেনি, কিন্তু জাস্ট কি কি বিষয় আর্জিতে রাখবেন এবং কি কি জেনে নেবেন। কারণ সম্পত্তি তো আপনার না, আপনার মক্কেলের। মক্কেলের থেকে তো আপনাকে তথ্য নিতে হবে, নিয়ে আর্জিতে অন্তর্ভুক্ত করতে হবে, আর্জিতে লিখতে হবে আপনাকে। তার মানে আর্জি রেডি করার জন্য আপনাকে তথ্য নিতে হবে। 2 নম্বর প্রশ্ন করছে, উপরোক্ত মোকদ্দমাতে বিবাদী তার লিখিত বর্ণনায় উল্লেখ করে যে বিরোধী ও সম্পত্তিতে তার সত্ত্ব আছে, কারণ তিনি উক্ত সম্পত্তি প্রকৃত মালিকের নিকট হতে ক্রয় করেছেন। বিবাদীর এই যুক্তি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এখানে মামলা করে দেওয়া হলো কতে, খতে সে অপরপক্ষ মানে বিবাদী এসে বলছে যে না, হ্যাঁ দখলের বিষয়টা না, সে মালিকানা দাবি করছে যে এই সম্পত্তির মালিক আমি। তাহলে কি হবে, তা কি বলা হবে? মনে রাখবেন মামলা হয়েছে 9 ধারায়, অপরপক্ষ কিন্তু মালিকানা দাবি করছে। 9 ধারায় কি মালিকানা দাবি করা যায়? কেউ এসে উত্তর করবেন। 9 ধারায় মালিকানা দাবি করা যায় কিনা? এই যে খ পয়েন্টে এসে বিবাদী বলছে যে এই সম্পত্তির মালিক আমি, তো বিবাদীকে কি জবাব দিব আমরা বাদী হিসাবে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন আপু। স্যার, 9 ধারায় তো শুধুমাত্র দখল বেদখলের ব্যাপারটা করছে, এখানে তো সত্যের বিষয় আসবেই না। আদালত বলবে যে এখানে তো তোমার মানে তোমার তো মালিকানা নিয়ে এখানে প্রশ্ন না, এখানে শুধু দখল আর বেদখল নিয়ে কথা হবে। আচ্ছা, বিবাদী মনে করেন লিখিত জবাব দিলেন, সেখানে মালিকানার আহ, প্রমাণের জন্য তিনি অনেক কিছু লিখলেন এবং তার প্রমাণের সাপোর্টে তিনি কি করলেন, ডকুমেন্টও সাবমিট করে দিলেন। এখন বাদী পক্ষের অ্যাডভোকেট হিসাবে কি করতে হবে, এটা সেক্ষেত্রে সম্পর্কে তো ওনাকে প্রসিডিউরটা বলতে হবে যে প্রসিডিউরটা কি বলেন? 8 ধারায় উনি মামলা করবেন নতুন করে, উনি এইখানে এসে তো এইটা জবাব দিলে হবে না। এখানে যখন উনি জবাব দিবেন, দিয়ে ফেলেছেন, যখন জবাব দিবেন সঙ্গে সঙ্গে তো আর আমি সেটাকে ডিনাই করতে পারি না, বা এইটা তো বলতে পারি না আপনি এটা লিখতে পারেন না, কারণ আমি তো বিবাদী পক্ষের অ্যাডভোকেটের সাথে তর্কে জড়াতে পারবো না। তাহলে এখানে এই বিবাদীর এই যুক্তি আপনি কিভাবে মূল্যায়ন করবেন, উনি যে যুক্তি দেখাচ্ছেন? তাহলে এখানে প্রকৃত মামলায় যেটা তখন হয়, আমি ক- আইনটা বলবো। ক- হ্যাঁ, কোন স্টেপে যে কথাটা বলতে হবে সেটা আমি জানতে চাচ্ছি, কেউ জানেন কিনা প্র্যাকটিক্যাল বিষয়টা কি? মনে করেন মামলা হলো, আর্জি দেওয়া হলো, অপরপক্ষ লিখিত জবাব দিল, তারপরে মামলা কি হবে, এডিআর এ যাবে, অল্টারনেটিভ হুম। ডিসপুট রেজলিউশন হচ্ছে কিনা, এডিআর হচ্ছে কিনা। হুম। এডিআর হলো না, ইস্যু গঠনের জন্য হুম। যাবে, তখন ইস্যু গঠন করবেন জজ সাহেব নিজেই। তারপরে 30 ধারা তদবির মানে এই ইস্যু গঠনটা ঠিক আছে কিনা, বা কেউ অন্য কেউ প্রশ্নমালা দিবেন কিংবা কোনো কিছু এটা বলবেন, বা আর্জি সংশোধন করবেন কিনা, বা লিখিত জবাব সংশোধন করবেন কিনা, এই সুযোগটা দেওয়া হবে 30 ধারা তদবিরের মধ্যে। সেটাও গেল, হলো না, তারপরে মামলা চলে যাবে এসডি তে মানে সেটলিং ডেট ফর পিএইচ। পিএইচ এ যাওয়ার জন্য দু একটা এসডি পড়বে, যদি কজ লিস্টে মামলা থাকে অতিরিক্ত তাহলে তো নিবে না। কজ লিস্টে মামলার স্পেস থাকা সাপেক্ষে এই মামলাটা পিএইচ এ যাবে। পিএইচ এ যাওয়ার পর বাদীপক্ষের যে আর্জি, সে আর্জির সাপোর্টে বাদীপক্ষের যারা মানে সাক্ষী দিবেন,
সাক্ষী তারা এসে বক্তব্য দিবে, তখন বিবাদী পক্ষের আইনজীবী জেরা করবে। এত কিছু হয়ে যাওয়ার পরেও মামলা চলে যাবে কোথায়? এফপিআইসি। এফপিআইসি যে কি করবে, বিবাদী পক্ষের যারা সাক্ষী তারা সাক্ষ্য দিবে, এবং বাদী পক্ষের আইনজীবী সেখানে দাঁড়িয়ে থেকে সাক্ষ্যটা শুনবে জবানবন্দিতে। তো জবানবন্দিতে যখন বিবাদী পক্ষের সাক্ষী দাঁড়াবেন এবং বিবাদী পক্ষের আইনজীবী দাঁড়িয়ে ওই যে এই সম্পত্তির মালিক আমি, এটা লিখে আছে, এগুলো বলতে যাবে, তখন অবজেক্ট করবে কে? বাদী পক্ষের আইনজীবী, যে এটা আপনি বলতে পারেন, এটা 9 ধারায় মামলায় 9 ধারায় আপনি মালিক কিনা এটা বলার সুযোগই নাই। তখন এখানে অবজেকশন দিতে হবে। তখন আদালত বাদীর পক্ষেই সাপোর্ট দেবে, এবং মালিকানা বিষয়ে একটা বক্তব্য লিখার সুযোগ দেওয়া যাবে না, দিয়ে কোনো লাভ হবে না। দখলে আপনি জোর করে বেদখল করেছেন কিনা সেটা বলেন। তিনি বিবাদী কি প্রমাণ করতে পারে? বিবাদী প্রমাণ করতে পারে যে না, এটা 6 মাস, না 6 মাসের আগ থেকেই আমি দখলে আছি, মানে 6 মাসের মধ্যে আমি বেদখল করিনি। পয়েন্ট বুঝতে পেরেছেন? নিশ্চয়। আচ্ছা, শিবলি ভাই লাইনে আছেন মেবি, আপনি কোনো কিছু অ্যাড করবেন? শিবলি ভাই মনে হয় লাইন থেকে চলে গেছেন। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। তাহলে এটার আমরা এখানে দেখেন নালিশের প্রকৃতি, প্রকৃতির মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 9 ধারায় আমাদের করতে হচ্ছে, কারণ এখানে জাস্ট সত্য না দখল আমরা প্রমাণ করব। নালিশি সম্পত্তির তফসিল জেনে নেব এখানে, নালিশি সম্পত্তির প্রকৃতি জেনে নেব, অর্থাৎ সম্পত্তিটা কি, সম্পত্তি কোনো স্থাবর সম্পত্তি কিনা তা নিশ্চিত হবে। অর্থাৎ কেউ একজনের কি মানে ট্রাক বা বাস বা প্রাইভেট কার কেড়ে নিয়েছে কিনা। কারণ ট্রাক, বাস, প্রাইভেট কার এগুলো যদি কেড়ে নেয়, তাহলে সেটা তো আর সিভিল মামলা হবে না। মানে এই 9 ধারায় মামলা আমরা করব না। যদি স্থাবর সম্পত্তি হয় তাহলেই করব আমরা 9 ধারায় মামলা। তাহলে 9 ধারায় মামলা করতে হলে আমাকে প্রপার্টিটা কি, জমি, পুকুর, না বাড়ি, এগুলো জেনে নেব। নালিশি সম্পত্তি তফসিল, অর্থাৎ কোথাকার সম্পত্তি, তফসিল না জানলে কি করব? আমরা তো স্থানীয় এখতিয়ার না জানলে কোন কোর্টে মামলা করব জানতে পারবো না। তাহলে মামলার টেরিটোরিয়াল জুরিসডিকশন জন্য আমাদের তফসিল জানতে হবে। নালিশি সম্পত্তির পরিমাণ জানতে হবে, কতটুকু সম্পত্তি, তারপরে সম্পত্তির মূল্যমান বা তাইদাদ জানতে হবে, পরিমাণ উল্লেখ করতে হবে, এবং এই সম্পত্তির বাজার মূল্য কত সেটা দেখতে হবে। কারণ এটার উপরে কি দিতে হবে, আমাদের অ্যাড ভ্যালোরাম কোর্ট ফির অর্ধেক দিতে হবে। এবার বাদীর দখলটা, বাদী যে দখলে ছিল তিনি বৈধ দখলে ছিলেন কিনা সেটা, এবং বেদখল যে হয়েছে সেটা আসলে নিশ্চিত হবে কিভাবে হলো, কত তারিখে হলো, কখন হলো, কিভাবে করলো। বেদখলের ব্যাপ্তি, মানে কতদিন ধরে বেদখল অবস্থায় আছে, 6 মাসের মধ্যে কিনা। যার বা যাদের দ্বারা বেদখল হয়েছে, অর্থাৎ বিবাদী কারা হচ্ছে, এখানে বিবাদীদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। তাই বিবাদীর দের বিবাদী বা বিবাদীগণের নাম এবং পূর্ণাঙ্গ ঠিকানা জেনে নেব, কারণ তাদেরকে বিবাদী করতে হবে। প্রয়োজনীয় প্রমাণাদি, অর্থাৎ যদি তার ডকুমেন্টারি কোনো এভিডেন্স থাকে সেইটা মামলায় আমরা ফিরিস্তি যোগে দাখিল করব। আরজিতে অন্তর্ভুক্ত বিষয়সমূহ, এবার আরজিতে কি কি দিব, এটা তো আমরা যখন আমরা অর্ডার রুলস পড়বো তখন তো আমরা স্পষ্ট জানতেই পারবো। তারপরে এখানে আমাদের দিতে হবে বাদী ও বিবাদীর নাম সহ পূর্ণাঙ্গ ঠিকানা। তার মানে আমি জেনে নিলাম, জেনে নেওয়ার পরে আরজিতে কি কি থাকবে, কন্টেন্ট অফ প্লেন্ট, সেটা আমাদের এখানে 9টা পয়েন্ট আমরা দিয়েছি সংক্ষিপ্তভাবে। নালিশি সম্পত্তির প্রকৃতি, তফসিল, চৌহদ্দি, চৌহদ্দি কি, চারিদিকে কি আছে, পশ্চিমে, পূর্বে, উত্তর দক্ষিণে কে আছে, কি আছে, কার সম্পত্তি আছে, পরিমাণ, আনুমানিক, মূল্যমান বা তাইদাদ। তাইদাদ আরবি কথা, তাইদাদের বাংলা হচ্ছে মূল্যমান, ইংরেজি হচ্ছে ভ্যালুয়েশন। মামলার ভ্যালুয়েশন কেন দিতে হবে? কারণ পিকুইনারি জুরিসডিকশনের জন্য মামলা যদি 15 লক্ষ টাকার মধ্যে হয়, তাহলে সহকারী জজ 15 লক্ষ প্লাস হলে সিনিয়র সহকারী জজ, আর 25 লক্ষ প্লাস হলে কোথায় করব কেউ বলেন তো? মামলা যদি 25 লক্ষ প্লাস, অর্থাৎ 26 লক্ষ টাকার মামলা যদি হয়, তাহলে মামলাটা কোন কোর্টে হয়? আচ্ছা, এবার শিবলি ভাই বলেন। এটা হবে যুগ্ম জেলা জজ আদালতে। তা যুগ্ম জেলা জজ আদালতে হবে। তাহলে এখানে এন্ট্রি লেভেলের 3টা বেসিক কোর্ট হচ্ছে সহকারী জজ 15 লক্ষ মধ্যে, সিনিয়র সহকারী জজ 15 লক্ষ থেকে 25 লক্ষর মধ্যে, আর 25 লক্ষ প্লাস হয়ে গেলে সেটা যুগ্ম জেলা জজে যেতে হবে। 25 লক্ষ থেকে যত উচ্চ মানের হোক না কেন, কোটি কোটি টাকা হলেও, রিসেন্টলি আমি একটা মামলা রিসিভ করেছি, 150 কোটি টাকা মূল্যমানের মামলা, প্রায় মানে অনেক পরিমাণ সম্পত্তি, রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যে একেবারে এলিট একটা
পজিশনের সম্পত্তি 150 কোটি টাকার মামলা যুগ্ম জেলা জজ 1-এ হয়েছে। আমাদের রাজশাহীতে সাধারণত যুগ্ম জেলা জজ 1-এই মামলা হয় এবং অন্যান্য কোর্টে বিচারের জন্য বদলি হয়। ইত্যাদি তথ্য সংবলিত বিবরণ। অত্র আদালতের স্থানীয় ও আর্থিক এখতিয়ার আছে মর্মে ব্যাখ্যা। স্থানীয় মানে কোথায় হচ্ছে সেটা রাজশাহী জেলায় যদি না হয় তাহলে তো আর রাজশাহী জেলায় মামলাই করতে পারবো না। কোন থানার মধ্যেকার মামলা সেটা দেখতে হবে। নালিশি সম্পত্তিতে বাদীর পূর্ববর্তী দখলের প্রকৃতি, কিভাবে দখল করতো বাদী, বৈধ ছিল কিনা সেটা। অবৈধ দখলের কথা তো আর বলা যাবে না। বাস্তবে যদি অবৈধ জবরদখলও থাকে তারপরেও সেটা বলা যাবে না, একটা বৈধ বর্ণনা দিতে হবে। নালিশি সম্পত্তিতে বাদীর বেদখলের প্রকৃতি, কিভাবে বেদখল করলো। নালিশি সম্পত্তিতে বাদীর বেদখলের তারিখ অর্থাৎ মোকদ্দমা দায়েরের কারণ সৃষ্টির সময়, এটাকে বলা হয় কজ অফ অ্যাকশন সৃষ্টির তারিখ। তামাদি বিষয় বর্ণনা অর্থাৎ 6 মাসের মধ্যে মামলা করা হচ্ছে। কজ অফ অ্যাকশন থেকে মামলার ফাইলিং এর ডেট 6 মাসের মধ্যে রাখতে হবে। 6 মাস ক্রস করলে মামলা তামাদিতে বাড়িতে হবে। তামাদি আইনে 3 ধারা বলবে এই মামলা চলবে না, যেহেতু এটা মেন শুট। তামাদি আইনে 3 ধারা একেবারে ডিরেক্ট কাজে লাগবে। অর্থাৎ কজ অফ অ্যাকশন এবং মামলা ফাইলিং এর মধ্যে 6 মাসের কম সময় দেখাতে হবে। বাদীর পূর্ববর্তী দখল প্রমাণের জন্য প্রয়োজনীয় দলিলাদির তালিকা, যেটাকে ফিরিস্তিযোগে কাগজ দাখিল বলি আমরা। দখল পুনরুদ্ধার তথা বাদীর অনুকূলে ও বিবাদী প্রতিকূলে ডিক্রি প্রদানের প্রার্থনা। শেষে প্রার্থনা কলাম থাকবে যে এই মামলায় যে ডিক্রিটা দেওয়া, তো যেটা কতে পড়লাম 8-এর ক, যে আর্জিতে কি কি অন্তর্ভুক্ত করব। সাধারণত এই 9টি বিষয় 9টি পয়েন্টে দিয়েই শেষ করা যায়, এর থেকে কমও বলা যেতে পারতো। তো নম্বর কত জন্য আসছে প্রশ্ন তার উপরে ডিপেন্ড করে আমরা আসলে লেখার কন্টেন্টটা কত বড় বা ছোট করব এটা নির্ধারণ করে নিতে হবে, পরীক্ষার হলের ডিসিশন সেটা। খতে যেটা বলা হচ্ছে আমি যেটা আগে বলে দিলাম যে বিবাদী পক্ষ বলছে যে এই সম্পত্তির মালিক তারা, মালিকানা দাবি করছে। তো 9 ধারায় যেহেতু মামলা, মালিকানা দাবি করে তো লাভ নাই, সেটা আমরা এফপিএস এসে যখন বিবাদী পক্ষ সাক্ষ্য দিতে আসবে তখন সেটা আমরা কি করব, ওই সাক্ষ্য দিতেই দিব না ওই সময়, এবং আমরা আর্গুমেন্টে গিয়েও এটা মূল্যায়ন করতে পারবো। তো এখানে আর্গুমেন্টের বিষয়টাই বলতে হবে এখানে, যে বিবাদী সত্য দাবি সংক্রান্ত যুক্তির মূল্যায়নটা কেমন ভাবে করব। এছাড়া একটের 9 ধারার বিধান মতে আইনগত পন্থা বা বৈধ উপায় ব্যতীত কোনো স্থাবর সম্পত্তি হতে দখলচ্যুত ব্যক্তি সম্পত্তিতে তার কোনো সত্ত্ব থাক বা না থাক উক্ত সম্পত্তির দখল উদ্ধারের জন্য মোকদ্দমা দায়েরের মাধ্যমে তা উদ্ধার করতে পারবেন। তাহলে এখানে সত্ত্ব থাক বা না থাক, অত্র ধারায় মূল বক্তব্য হলো দখলদারি দখলে থাকবেন, তাকে অবৈধভাবে বেদখল করা যাবে না। অর্থাৎ বাদী মালিকানা যদি থাকে তাতে তো ভালোই, যদি না থাকে তাও সমস্যা নেই, এখানে মালিকানার কোনো প্রশ্নই আসবে না। এটা হচ্ছে আইনের বক্তব্য। এবার আলোচ্য প্রশ্নের তথ্য মতে বিবাদী তার লিখিত জবাবে নালিশি সম্পত্তিতে প্রকৃত মালিকের নিকট হতে ক্রয়সূত্রে সত্যবান মর্মে দাবি করলেও বিজ্ঞ আদালত তা বিবেচনায় নিবেন না। কেন নেবেন না? আদালত যদি নিতেও যায় তারপরেও স্মরণ করে দিতে হবে বাদীর পক্ষের অ্যাডভোকেট হিসাবে, কেননা 9 ধারায় শুধুমাত্র পক্ষগণের দখল ও বেদখল বিবেচ্য বিষয়। সত্য বিষয়ে অনুসন্ধান করার সুযোগ নেই, ফলে অত্র মোকদ্দমায় আমার মক্কেল অর্থাৎ বাদীর পক্ষে রায় হবে এবং সে মোতাবেক ডিক্রি প্রস্তুতপূর্বক বাদীকে প্রতিকার দেওয়া হবে। তাহলে এখানে এই যে সর্বশেষ 2টা প্যারা দেখা যাচ্ছে, প্রথম প্যারায় 9 ধারার যে বিধান সেটা বলে দিলাম এবং সর্বশেষ প্যারায় এই প্রশ্নের উত্তর বলে দিলাম। তথ্য যেটা দেওয়া আছে প্রশ্ন যেভাবে চেয়েছে অ্যাজ ইট ইজ সেভাবে আমরা উত্তর দিয়ে দিলাম। টপিক 1-এর বক্তব্য শেষ। এবার আমরা ডিক্লারেটরি শুট বা ঘোষণামূলক মোকদ্দমা, এটাকে আবার বিজ্ঞাপনী মোকদ্দমা বলা হয়। 8 ধারার সাথে 42 ধারা যুক্ত হবে। আমরা অলরেডি 8 এবং 42 কি একটু ধারণা নিয়েছি আগের প্রশ্নের টপিকের 1-এর একটা উত্তরের মধ্যে। এখানে ঘোষণামূলক ডিক্রি বা বিজ্ঞাপনী ডিক্রি বলতে কি বোঝায়, 2 বা 3 নম্বরের জন্য আসতে পারে। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 একটি মৌলিক বা তত্ত্বগত আইন অর্থাৎ সাবস্ট্যান্টিভ ল। অত্র আইনের বিধান মতে বিজ্ঞ আদালত তার বিবেচনামূলক ক্ষমতা বলে
ক্ষতিগ্রস্ত পক্ষকে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করে থাকেন। তাহলে 42 ধারায় কি দেওয়া হয়? সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া হয়। 8 ধারায় সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া হয়। 9 ধারায় সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া হয়। এসআর অ্যাক্টের যতগুলো ধারায় মামলা করা যায় সবগুলোই ধারায় অ্যাকচুয়ালি সুনির্দিষ্ট প্রতিকার দেয়, তাই এই আইনের নামই হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইন। অত্র আইনের 2য় খণ্ডের 6ষ্ঠ অধ্যায়ে 42 ধারার অবস্থান, অর্থাৎ 42 ধারায় ঘোষণামূলক ডিক্রি ও 43 ধারায় ঘোষণামূলক ডিক্রির ফলাফল বেশি আলোচনা করা হয়েছে। তাহলে 42 ধারায় ঘোষণামূলক ডিক্রি কি এটা বলা হয়েছে, কিভাবে করতে হবে সেটা আমরা পাবো কোথায়? অর্ডারে। এবং 43 ধারায় এই ঘোষণামূলক ডিক্রি পেলে এর ইফেক্টটা কেমন হবে, ফলাফল কেমন হবে সেটা বলা আছে। সেটা আমরা 2টা বাক্যে বলে দিলাম। এরপরে ঘোষণামূলক ডিক্রি বা বিজ্ঞাপনী ডিক্রি বা ডিক্লারেটরি শুট কি, সেইটা আমরা এবার কি করে দেব? 42 ধারা, 42 ধারা এবং কেস লয়ের আলোকে আমরা বর্ণনা করব। এটা আমি 5 নম্বরের জন্য সর্বোচ্চ রেডি করে দিয়েছি, তবে 3 নম্বর আসলেও এতটুকু লেখা উচিত। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর সবচেয়ে পরিশীলিত ধারা হলো 42 ধারা। পরিশীলিত ধারা বলতে সবচেয়ে বেশি ব্যবহৃত ধারা। এই 42 ধারার মামলা সবচেয়ে বেশি হয় এই আইনের। ঘোষণামূলক আমরা যে কোনো মামলার সাথে ঘোষণাটা চেয়েই নিই, 42 ধারা অ্যাড করে দিই, তাহলে এই মামলাটা কি হয়ে যায়? অপর পক্ষ চিরস্থায়ীভাবে বা অন্য যে কোনো পক্ষ চিরস্থায়ীভাবে দূরে থাকতে বাধ্য হয়। কারণ ঘোষণামূলক যদি মামলা চলে আসে, ঘোষণা চলে আসে, তাহলে এটা এই যে রায়, এটা জাজমেন্ট ইন রেম অর্থাৎ সকলের জন্য প্রযোজ্য হয়। যিনি এই ডিগ্রি পাবেন তাকে আর কেউ কোনো ঝামেলা করতে পারবে না। অত্র ধারার বিধান মতে কোনো ব্যক্তি তার আইনগত পরিচয়, লিগ্যাল ক্যারেক্টার বা কোনো সম্পত্তির অধিকার, এনি রাইট অ্যাজ টু এনি প্রপার্টি সম্পর্কে ঘোষণার জন্য বিজ্ঞ আদালতে যে মোকদ্দমা দায়ের করে তাকে ঘোষণামূলক মোকদ্দমা বলে। 42 ধারাতে ঘোষণামূলক মোকদ্দমার কিন্তু যে ডেফিনেশন সেটা দেওয়া আছে, সেইভাবেই আমি দিয়েছি। ঘোষণামূলক ডিক্রি বলতে সাধারণভাবে আমরা যেটা বলবো, 42 ধারায় বাদী তার আইনগত পরিচয় বা কোনো সম্পত্তির অধিকার সম্পর্কে ঘোষণার জন্য বিজ্ঞ আদালতে মোকদ্দমা দায়েরের মাধ্যমে যে প্রতিকার লাভ করে তাকেই ঘোষণামূলক ডিক্রি বলবে। তাহলে এখানে ঘোষণামূলক মামলা কি সেটা বলার পরে ঘোষণামূলক ডিক্রি কি সেটা আমরা বলে দিলাম। প্রশ্নে আসছে কি, ঘোষণামূলক মামলা কাকে বলে সেটা আসছে, না ঘোষণামূলক ডিক্রি কাকে বলে সেটা আসছে? আসছে ঘোষণামূলক মামলা। তাহলে সরি, ঘোষণামূলক ডিক্রি কাকে বলে সেটা আসছে। তো এখানে সরি, প্রশ্নে আসছে ঘোষণামূলক ডিক্রি বা বিজ্ঞাপনী ডিক্রি বলতে কি বোঝেন? তাহলে এখানে ডিক্লারেটরি শুট ইংরেজিতে দিয়েছি, এটা একটু আপনারা কারেকশন করে নেন। তাহলে এখানে আপনারা লিখতে পারেন ডিক্লারেটরি, এখানে ডিক্লারেটরি ডিক্রি, এই শুট না লিখে ডিক্লারেটরি ডিক্রি লিখে নেন। ইংরেজিতে শুট লিখে রাখছি। তাহলে ডিক্রি কাকে বলে সেটা জানতে চেয়েছে, তো ডিক্রি কাকে বলে সেটা উত্তর দেওয়ার আগে ঘোষণামূলক মামলা কি সেটার আগে উত্তর দিতে হবে। তাহলে প্রথম যে বাক্যটা, এই যে ঘোষণামূলক মোকদ্দমা বলে, এই পর্যন্ত আমি ঘোষণামূলক মামলার সংজ্ঞা দিয়ে দিলাম। এবার ডিক্রি কি, এই মামলায় যে ডিক্রিটা দেওয়া হবে সেটাই ঘোষণামূলক ডিক্রি। তাহলে এখানে 2টা সংজ্ঞা আছে। এরপরে আমরা কেস লয় কি বলা হচ্ছে, এআইআর অল ইন্ডিয়া রিপোর্ট 1915 মাদ্রাজ, মাদ্রাজ কোর্টের মামলা এটা, 188 এই পৃষ্ঠায় আছে। এ মামলায় মহামান্য হাইকোর্ট বিভাগ মাদ্রাজ, মাদ্রাজের যে হাইকোর্ট বিভাগ আছে, ভারতে প্রতিটা রাজ্যে একটা করে হাইকোর্ট বিভাগ আছে, এর মত প্রকাশ করেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 42 ধারাটির উদ্দেশ্য হলো বাদীর সত্যের সাক্ষ্য চিরস্থায়ী এবং শক্তিশালী করা, যাতে এর বিরুদ্ধে কোনো আক্রমণ একে দুর্বল করতে না পারে। এই যে একে দুর্বল করতে না পারে, দুর্বল করতে না পারে শব্দটা একের পাশে লিখে নেবেন, মানে ভুল ক্রমে নিচে নেমে গেছে। উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর সুনির্দিষ্ট অধিকার বা প্রতিকার নিশ্চিতকরণে অনুসৃত উপায়সমূহের মধ্যে পক্ষবৃন্দের অধিকার ঘোষণার মাধ্যমে যে সুনির্দিষ্ট প্রতিকারের বিধান বিদ্যমান তাকেই ঘোষণামূলক ডিক্রি বা বিজ্ঞাপনী ডিক্রি বলে। মানে শেষে যে আরেকটা ভাবে আমরা ঘোষণামূলক ডিক্রি কি সেটাও আবার বলে দিলাম।
তো এইটা 3 নম্বরের জন্য একটা সুন্দর উত্তর। যদি এতটুকু এভাবে লিখতে পারেন 3 নম্বর পাওয়া যেতে পারে। যদি 5 নম্বর দেয় একটা উদাহরণ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন বানিয়ে, তাহলে আরো ভালো হবে। 143 ধারাও যুক্ত করে দিতে পারেন ইফেক্টটা। 42 ধারায় লিগ্যাল ক্যারেক্টার বলতে কি বোঝেন সেটা। 42 ধারায় লিগ্যাল ক্যারেক্টার বিবৃত হয়েছে। লিগ্যাল ক্যারেক্টারের আক্ষরিক অর্থ হলো আইনগত পরিচয় বা আইনগত মর্যাদা বা আইনগত পদ। লিগ্যাল ক্যারেক্টার বলতে বোঝায় আইন দ্বারা স্বীকৃত কোনো অধিকার যা চুক্তির মাধ্যমে সৃষ্টি হয় না। চুক্তির মাধ্যমে কোনো কিছু সৃষ্টি হলে সেটা কন্ট্রাক্ট অ্যাক্টের বিষয় হয়ে যায়। সেটা এসআর অ্যাক্টের মাধ্যমেও চুক্তি বলবৎ করা যায়। 12 থেকে 30 ধারার মধ্যে আছে। আমরা এমসিকিউ যে নোট সেখানে আছে, যারা এমসিকিউ ব্যাচে আছেন তারা জানেন সেটা ভালোভাবে, এবং যারা রিটেন ব্যাচে আছেন তাদেরও এটা জানা উচিত। এমসিকিউ বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে, কারণ সেগুলো থেকে তো লিখিত নোট প্রস্তুত করা, এবং লিখিতর উত্তর কিন্তু এমসিকিউ যে বেজ সেখান থেকে আপনাদেরকে তৈরি করে নিতে হবে যদি আনকমন কোনো প্রশ্ন চলে আসে। তাহলে এমসিকিউ এর যে আপনাদের প্রস্তুতি সেটাই আপনাদের হেল্প করবে। এখানেও একটা কেস ল দিয়ে দিব। যখন আমরা আইনের মধ্যে বেশি পাই না কোনো কিছু, তখনই আমরা কেস ল এর হেল্প নিব। আর আইনের মধ্যে যদি পর্যাপ্ত থাকে, কেস লয়ে যাওয়ার দরকার নেই। 42 ডিএলআর, এটা আমাদের বাংলাদেশের আইন। ডিএলআর এর পূর্ণরূপ কেউ বলতে পারবেন? ডিএলআর। হ্যাঁ, শিবলি ভাই বলেন ডিএলআর এর পূর্ণরূপ কি? ঢাকা ল রিপোর্টস। আচ্ছা, ঢাকা ল রিপোর্টস। এটা খুবই একটি ব্যবহৃত এবং গুরুত্বপূর্ণ তথ্য ভান্ডার। ঢাকা ল রিপোর্টের পাশাপাশি এখন বিএলসি বেশি ব্যবহৃত হচ্ছে। তার মানে ডিএলআর এর থেকে এখন বিএলসির সবচেয়ে আমরা গুরুত্ব বেশি দিই। বিএলসি তে অনেক আপডেট মানে তথ্য আসছে। ডিএলআর এর থেকে বিএলসির এখন মানে মূল্যায়ন আমরা এখন বেশি করছি। তো যাই হোক, তবে আগের যে ডিএলআর গুলো ছিল সেগুলাই মানে অনেক কিছু আছে, সেগুলাই ব্যবহার করে আমরা অনেক সময় মামলায় নিজের পক্ষের আইন নেওয়ার চেষ্টা করি। 263 মামলায় 263 যে সংখ্যা, এটা কিন্তু পৃষ্ঠা নাম্বার। আমরা যদি ডিএলআর যে এই বই ভলিউম, সেটা 42 নম্বর ভলিউম যদি খুলি, 263 পৃষ্ঠায় কিন্তু এটা পেয়ে যাব। পৃষ্ঠা নম্বর যদি আপনাদের মনে না থাকে তাও হবে, তবে দিতে পারলে ভালো। এই সিদ্ধান্ত মতে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 42 ধারায় বর্ণিত অভিব্যক্তি, হ্যাঁ 52 ডিএলআর, ভুলক্রমে হয়তো অন্য কিছু বলছি, এবং 42 ধারা। আর লিগ্যাল ক্যারেক্টার বা বৈধ চরিত্র টর্ট আইন অথবা চুক্তি হতে উদ্ভূত নয়, তবে বৈধ স্বীকৃতির ব্যক্তিগত ও বিশেষ অধিকার নির্দেশ করে। বন্টনের জন্য বাদীর প্রার্থনা নাকচকরণ বৈধ স্বীকৃতির সৃষ্টি করেছে, যা কোনো ব্যক্তির বিরুদ্ধে কার্যকরযোগ্য যার একই ধরনের আবেদন গৃহীত হয়। তো এইটা একটা ডিএলআর এর 52 ডিএলআর এর একটা বিষয়, এটা আমরা দিয়ে দিতে পারি। এর মধ্যে কিন্তু বৈধ চরিত্র বা লিগ্যাল ক্যারেক্টারটার একটা আমরা সংজ্ঞা পেয়ে যাই। তো লিগ্যাল ক্যারেক্টার 2 নম্বরের প্রশ্ন আসলে আমরা এভাবে লিখতে পারি: আদালত কোন কোন ক্ষেত্রে বা পরিস্থিতিতে বা আবশ্যকীয় শর্তাধীনে ঘোষণামূলক ডিক্রি প্রদান করবেন। মানে ঘোষণামূলক ডিক্রি কখন দিবেন? 6টা পয়েন্ট আছে। বাদীর আইনসঙ্গত পরিচয় বা কোনো সম্পত্তিতে তার অধিকার আছে, যদি থেকে থাকে তাহলে দিবেন। বাদীর উক্ত আইনসঙ্গত পরিচয় বা সম্পত্তিতে তার উক্ত অধিকার বিবাদী অস্বীকার যদি না করে, তাহলে তো মামলা করার কারণে উদ্ভব হবে না। কজ অফ অ্যাকশন কখন উদ্ভব হবে? একজন কোনো কিছু দাবি করছে এবং অন্য পক্ষ বাস্তবে সেটা অস্বীকার করছে বলেই তো মামলা করতে হচ্ছে, না হলে তো ঝামেলাই হতো না। বা করতে উদ্যত হচ্ছে, করার চেষ্টা করছে বা আগ্রহ প্রকাশ করছে, মানে হুমকি দিচ্ছে এরকম। মামলার বিষয়বস্তু অবশ্যই আইনসঙ্গত পরিস্থিতি বা অধিকার বিষয়ক হতে হবে, না হলে হবে না। বাদী সত্যের ঘোষণা ছাড়া অতিরিক্ত হিসাবে আনুষঙ্গিক প্রতিকার দাবির সুযোগ থাকলে অবশ্যই তা করতে হবে। মনে রাখবেন 42 ধারায় ঘোষণামূলক মামলার সাথে যদি আনুষঙ্গিক প্রতিকার থাকে, অর্থাৎ আদালতকে একটা অপশন দেওয়া যে যদি
ঘোষণামূলক প্রতিকার না পাওয়া যায়, ডিক্রি না পাওয়া যায়, সেক্ষেত্রে এর বিকল্প হিসাবে ক্ষতিপূরণ যেন পাওয়া যায়। তাহলে একটা কম্পেনসেশন অপশনাল একটা প্রতিকার চাইতে হবে, অথবা অপশনাল আরেকটা প্রতিকার চাইতে হতে পারে কি, 8 ধারায় যে দখল উদ্ধার, তাহলে 42 ধারার সাথে 8 ধারা কখন করতে হয়? যখন দখলটা বেদখল হয়ে গেছে, তখন 42 ধারায় আমরা সত্যটা আমরা প্রমাণ করে দেব, এবং এর সাথে 8 ধারায় আমরা দখলও ফেরত নিব। তাহলে 8 ধারায় দখল উদ্ধারটা তখন আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দাবি করতে হবে, না হলে 42 ধারা অনেক সময় মামলা কি হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। মনে করেন আপনার সম্পত্তি বেদখল হয়ে আছে, আপনাকে ঘোষণা দিয়ে দেওয়া হলো যে হ্যাঁ এটা সম্পত্তি আপনার, কিন্তু আপনাকে সম্পত্তি ফেরত দেওয়া হলো না, উচ্ছেদ করা হলো না বিবাদীকে, তাহলে তো আপনার কোনো বাস্তব লাভ হলো না। হ্যাঁ, আপনি ঘোষণা করে দেওয়া হলো যে এটা আপনার। মনে করেন আপনাকে ঘোষণা দিয়ে দিলাম যে চাঁদের যত মাটি সব আপনার, তো চাঁদের মাটি আপনার, চাঁদে তো আপনি যেতেই পাচ্ছেন না, তাহলে সেটা নিয়ে লাভ কি? তো যেখানে আপনি যেতে পারবেন, যেখানে আপনি এই সম্পত্তিটা আপনার, তার মানে সম্পত্তিতে আপনি দখলই নাই, তাহলে আদালত সেই দখলটা ফিরে দেওয়ার ব্যবস্থা করবে। কখন? যখন আনুষঙ্গিক প্রতিকার হিসাবে আপনি সেটার দখলও চাইবেন, মানে 8 ধারাকে যুক্ত করে দিবেন। বাদীকে তার প্রকৃত বা পর্যাপ্ত ক্ষতি কিংবা আশু ক্ষতির সম্ভাবনার বিষয়টি প্রমাণ করতে হবে। মানে ক্ষতি হচ্ছে এটা তো দেখাতেই হবে। যখন বাদীর প্রার্থিত প্রতিকার অন্যভাবে দেওয়া সম্ভব নয়, তখন বিজ্ঞ আদালত ঘোষণামূলক ডিক্রি মঞ্জুর করবেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, কেউ যদি 42 ধারায় ঘোষণামূলক মামলা করে, মামলায় মনে করেন যে দখলে আছে, মামলা চলাকালীন বেদখল হয়ে গেল, তখন তখন আর্জি সংশোধন করে 8 ধারা যুক্ত করতে পারে, দখলটা চাইতে পারে। তাহলে প্রথমে তো কোর্ট ফি দেয়নি, 300 টাকার কোর্ট ফি দিয়ে ঘোষণামূলক মামলা করা হয়েছে, তাহলে তো এবার অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। তখন আদালত বলবে এটা যেহেতু আর্জি সংশোধন করে আপনি দখল উদ্ধার চাচ্ছেন, এবার আপনি কোর্ট ফি দেন। মানে মামলা চলাকালীন পরে কোর্ট ফি তখন চাইতে পারে আদালত, মামলার প্রকৃতি পরিবর্তন হয়ে যাওয়ার কারণে। ঘোষণামূলক থেকে এবার ঘোষণামূলক প্লাস দখল উদ্ধার আনুষঙ্গিক প্রতিকার অ্যাড হয়ে গেছে পরবর্তীতে। আবার কোনো মামলায় আপনি প্রথম থেকে বেদখল হয়েছেন, কিন্তু আপনি কোনো কারণে আদালতে সেটা গোপন রাখার জন্য হোক বা ভুল ক্রমে হোক বা বাদীপক্ষের আইনজীবীর অদক্ষতার কারণে হোক বা অভিজ্ঞতার অভাবের কারণে হোক, হয়তোবা দখল উদ্ধার আনুষঙ্গিক প্রতিকার চাননি, পরে যখন আর্জি সংশোধন করবেন পরে কিন্তু মাস্ট বি কোর্ট ফি উইল বি প্রোভাইডেড, মানে আপনাকে কোর্ট ফি দিতেই হবে, সাবমিট করতে হবে। ঘোষণামূলক ডিক্রি কাদের উপর বাধ্যকর বা বাধ্যতামূলক? এখানে 43 ধারায় যে ফলাফল, এই ফলাফলটাই হচ্ছে কার উপর বাধ্যকর। ঘোষণামূলক মোকদ্দমার সংশ্লিষ্ট পক্ষগণের উপর, অর্থাৎ যারা বিবাদী তাদের উপর বাধ্যকর। যে সকল ব্যক্তি মোকদ্দমায় পক্ষগণের মাধ্যমে সত্য বা স্বার্থ দাবি করে, বিবাদীর উপরে যদি বাধ্যকর হয়, বিবাদীর থেকে কেউ যদি সম্পত্তি পায়, তার সন্তানেরা বা কেউ দান করলো বা কেউ বিক্রয় করলো, তো বিবাদীর থেকে যদি সম্পত্তি কেউ ক্রয় করে, তাহলে যেহেতু বিবাদীর উপরে বাধ্যকর, ওই ঘোষণামূলক ডিক্রিটা যিনি ক্রয় করলেন তার উপরও বাধ্যকর হবে। অর্থাৎ এইটা মানে যতটা ছড়িয়ে যাবে, এই এর ব্যাপকতা, ডিক্রির ব্যাপকতাও কিন্তু ছড়িয়ে যাবে। অর্থাৎ মনে করেন মিস্টার রহিমের কাছ থেকে যদি কেউ সম্পত্তি ক্রয় করে এবং তার উপর যদি একটা ডিক্রি বাধ্যকর হয়ে থাকে, তাহলে যিনি ক্রেতা তার উপরেও বাধ্যকর হয়ে যাবে। যে ক্ষেত্রে পক্ষগণের যে কোনো এক পক্ষ ট্রাস্টি হিসেবে বিদ্যমান, বাদী বা বিবাদী ট্রাস্টি, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ঘোষণামূলক ডিক্রি প্রদানের তারিখে উক্ত ট্রাস্টি বেঁচে থাকলে তিনি যাদের জন্য ট্রাস্টি হতেন তাদের উপরও ঘোষণামূলক ডিক্রি বাধ্যকর হবে। ট্রাস্টি বলতে একটা ট্রাস্টের যিনি ম্যানেজার তিনি ট্রাস্টি। তো ট্রাস্টি মনে করেন যে বেঁচে নেন, ও বেঁচে নাই তিনি, তো উনি যদি বেঁচে থাকতেন তো যাদের জন্য তিনি কি হতেন, ট্রাস্টি হতেন, যে প্রপার্টির জন্য বা যে বেনিফিশিয়ারি যারা আছে তাদের জন্য, তো তাদের জন্য কিন্তু ওই ঘোষণামূলক ডিগ্রিটা কি হবে, বাধ্যকর হবে। কারণ ট্রাস্ট প্রপার্টির যদি মামলার বিষয়বস্তু বা নালিশি সম্পত্তি হয়, তাহলে ট্রাস্ট প্রপার্টি যাদের জন্য তৈরি হয়েছে এবং এই ট্রাস্ট প্রপার্টির ওনার যিনি এবং যাকে ট্রাস্টি নিয়োগ করা হয়েছেন, তিনি যদি না থাকেন, তার পক্ষে অন্য কেউ আসলেও সেটা সবার জন্য বাধ্যকর হবে। তাহলে ট্রাস্ট প্রপার্টির 3টা পক্ষ থাকে, এক হচ্ছে ওনার, দুই হচ্ছে ট্রাস্ট প্রপার্টিটা ওনার, একসাথে একটা পক্ষ আমরা ধরবো ওনার এবং ট্রাস্ট প্রপার্টি, 2 নম্বরে হচ্ছে যিনি ট্রাস্টি মানে যিনি ম্যানেজার, এবং 3 নম্বরে হচ্ছে বেনিফিশিয়ারি অর্থাৎ যাদের উদ্দেশ্যে ট্রাস্টটা করা হয়েছে।
ঘোষণামূলক ডিক্রি কি জারি মামলার মাধ্যমে বাস্তবায়ন যোগ্য, অর্থাৎ জারি মামলা বা এক্সিকিউশন করার দরকার আছে কিনা? এখানে দুইটা পয়েন্ট। যদি আনুষঙ্গিক প্রতিকার ব্যতীত ঘোষণামূলক ডিক্রি থাকে তাহলে জারি করার দরকার নাই। আনুষঙ্গিক প্রতিকার বলতে দখল চাওয়া হয়েছে, দখল উচ্ছেদ চাওয়া হয়েছে, দখল ফিরে চাওয়া হয়েছে, তাহলে দখল ফিরে পেতে হলে সেটা জারি করতে হবে। আর যদি শুধু ঘোষণা চাওয়া হয়, আনুষঙ্গিক প্রতিকার নাই, তাহলে কিন্তু আর জারি করার দরকার নেই। এটাই বলা আছে আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণামূলক ডিক্রি। তার মানে 2 নম্বর পয়েন্টে জারি করার দরকার আছে, 1 নম্বর পয়েন্ট প্রতিকার ব্যতীত জারি করার দরকার নেই, এটাই কিন্তু এখানে বলা আছে। যখন আনুষঙ্গিক প্রতিকার ব্যতীত ঘোষণামূলক ডিক্রি প্রদান করা হয় তখন জারি কার্যক্রমের মাধ্যমে ডিক্রিটি বাস্তবায়ন করার প্রয়োজনই হয় না, কারণ শুধু ঘোষণাই চেয়েছি, অন্য কোনো কিছু চাইনি, তাহলে সেটার আর জারির দরকার নাই। কিন্তু আনুষঙ্গিক প্রতিকার যদি চাওয়া হয় তাহলে জারিটার মাধ্যমেই আনুষঙ্গিক প্রতিকারটা যেহেতু দেওয়া হবে, তাই জারি করতেই হবে। কেননা বাদীর পার্থক্য অধিকার তার পূর্ব থেকে আছে, যা তিনি ঘোষণামূলক ডিক্রির মাধ্যমে চিরস্থায়ী ও আরো শক্তিশালী করতে চান। মানে নিজের দখলে আছে, অন্যরা দখল কেড়ে নেওয়ার চেষ্টা করছেন, কোনো ঝামেলা করছেন, তাই তাদেরকে বিরত রাখার জন্য একটা ঘোষণামূলক ডিক্রি নিয়ে রাখলেন। এইটার আর জারি করার দরকার নাই, কারণ তার নিজের কাছে আছে, তাই যেন এর বিরুদ্ধে কোনো আক্রমণ একে দুর্বল করতে না পারে। তাহলে এখানে 1 নম্বর পয়েন্টের উত্তর শেষ হয়ে গেল। এবার 2 নম্বর পয়েন্টের উত্তর। এই ক্ষেত্রে ঘোষণামূলক ডিক্রির মাধ্যমে বাদীর অনুকূলে নতুন কোনো অধিকারের সৃষ্টি হয় না। সরি, 1 নম্বরের উত্তরই বলছি। সুতরাং আনুষঙ্গিক প্রতিকার ব্যতীত ঘোষণামূলক ডিক্রি জারি মোকদ্দমার মাধ্যমে বাস্তবায়ন যোগ্য নয়। তাহলে এখানে 1 নম্বর হচ্ছে যোগ্য নয়, আর 2 নম্বর যেটা এবার আমরা পরে পড়বো। আবার এবার 2 নম্বরের উত্তর বলছি। যখন আনুষঙ্গিক প্রতিকার সহ মানে দখল ও উদ্ধার চাওয়া হয়েছে ঘোষণামূলক ডিক্রি প্রদান করা হয় তখন জারি কার্যক্রমের মাধ্যমে ডিক্রিটি বাস্তবায়ন করার প্রয়োজন হতে পারে। দেখেন একই উত্তর কিন্তু একটু রিভার্স করা হয়েছে, মানে নেগেটিভকে পজিটিভ করা হয়েছে। কেননা বাদীর প্রার্থিত অধিকারের সাথে নতুন কোনো আনুষঙ্গিক প্রতিকার যুক্ত হওয়ায় বাদীর অনুকূলে নতুন কোনো অধিকারের সৃষ্টি হয়, যা বিবাদী প্রদানে অস্বীকার জানালে জারি কার্যক্রমের মাধ্যমে, অর্থাৎ জারি মামলার মাধ্যমে, এক্সিকিউশন শুটের মাধ্যমে কার্যকর করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। সুতরাং আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণামূলক ডিক্রি জারি মোকদ্দমার মাধ্যমে বাস্তবায়নযোগ্য। তাহলে একবার বাস্তবায়নযোগ্য নয়, আবার একবার যোগ্য। ভাইভাতে যদি এই প্রশ্ন করে তাহলে আপনাকে এই দুইটা বিষয় সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে হবে। ডিরেক্ট বলতে হবে স্যার যদি আনুষঙ্গিক প্রতিকার থাকে তাহলে জারি করার প্রয়োজন আছে এবং সেটা বাস্তবায়নযোগ্য। আর যদি আনুষঙ্গিক প্রতিকার না থাকে তাহলে বাস্তবায়ন করার প্রয়োজন হচ্ছে না, জারির প্রয়োজন হচ্ছে না, তার মানে জারিযোগ্য নয়। এভাবে আপনাকে ব্যাখ্যা করতে হবে সংক্ষিপ্তভাবে। 42 ধারা অনুযায়ী নেতিবাচক ঘোষণার প্রার্থনা করা যায় কি? নেতিবাচক প্রতিকার প্রার্থনা করা যায় কিনা? 42 ধারার বিধান মতে বাদী তার আইনগত পরিচয় বা কোনো সম্পত্তির অধিকার সম্পর্কে ঘোষণার জন্য বিজ্ঞ আদালতে মোকদ্দমা দায়ের করে ঘোষণামূলক ডিক্রি প্রাপ্তির মাধ্যমে প্রতিকার লাভ করতে পারেন। উদাহরণ: ক বৈধভাবে একটি জমি দখল করেছেন, পার্শ্ববর্তী গ্রামের অধিবাসী উক্ত জমির মাঝখান দিয়ে যাতায়াতের অধিকার দাবি করে। 42 ধারায় হুবহু এই উদাহরণটা দেওয়া আছে। 42 ধারা বের করে বিয়ার একটা দেখবেন এটা দেওয়া আছে, আমি সেটাই পড়ে দিচ্ছি। তারা তাদের দাবিকৃত অধিকারের জন্য আদৌ অধিকারী নন, এই মর্মে ঘোষণার জন্য ক মোকদ্দমা দায়ের করতে পারবেন। অত্র মামলার বিজ্ঞ আদালত যদি ঘোষণামূলক ডিক্রি প্রদান করেন তবে তা হবে একটি নেতিবাচক ঘোষণামূলক ডিক্রি। উপরোক্ত উদাহরণ হতে বোঝা যায় যে ঘোষণামূলক মোকদ্দমা নেতিবাচক প্রার্থনাতেও আদালতে দায়ের করা যাক। কেউ একজন আমাকে বুঝিয়ে দেন তো এটা কিভাবে নেতিবাচক ডিক্রি? নেতিবাচক কি মানে নেগেটিভ ডিগ্রি? কেউ একজন বলেন এটা কিভাবে নেগেটিভ হচ্ছে বা নেতিবাচক হচ্ছে? উদাহরণের মধ্যে কিন্তু আছে, এটা কেন ইতিবাচক না? আচ্ছা, আবারও শিবলি ভাই আসেন, ওনারা তো শুধুমাত্র শুনছেন। এ- এটা এই জন্য হতে পারে যে দীর্ঘদিন যাবৎ কিছু ব্যক্তি এই পথ দিয়ে যাওয়া যাওয়া আসা করছে, তাদের মতে এটা তাদের একটা অধিকার হিসেবে তারা ইতিবাচক ভাবে দেখছে।
এখন যেহেতু এটাকে নিষেধ করা হচ্ছে, কাজে এটি নেতিবাচক প্রার্থনা হিসেবে গণ্য হবে। বাদী চাচ্ছে যে এদিক দিয়ে যেন চলাচল করতে না পারে। এই যে না শব্দটা আছে, নিষেধ করা জি। মানে আটকানো, মানে রাস্তাটা বন্ধ জি। করতে হবে, রাস্তা দিব না। সহজ কথায় রাস্তা দিতে চাইলে জি। হ্যাঁ বদক হতো, আর রাস্তা আমি দেব না, রাস্তা জি। চলাচলের অধিকার আমি প্রদান করিব না। এই যে না, এই কারণে এটা নেতিবাচক ডিক্রি। তাহলে এখানে মামলায় যদি ডিক্রি আসে, আদালতের ভাষা হবে যে এই ডিক্রির মাধ্যমে পার্শ্ববর্তী গ্রামের অধিবাসীদের এই রাস্তায় চলাচলের অধিকার থাকিল না, মানে নাই, এইভাবে ডিক্রি দিবে। তার মানে এটা একটা চলাচলের পথকে কেড়ে নেওয়া হচ্ছে, তাই এটা নেতিবাচক। তাহলে নেতিবাচকও হতে পারে ঘোষণামূলক ডিক্রি, ইতিবাচকও হতে পারে, উভয়। ইতিবাচকই বেশি হয়। ইতিবাচক কি হয়, যে আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলাম, ম্যানেজিং কমিটি অবৈধভাবে এখান থেকে আমাকে সরিয়ে দিয়েছে, আমার কোনো গাফলতি ছিল না কর্তব্যে। এখন তিনি প্রধান শিক্ষকের পদ পাওয়ার জন্য আবার কি মামলা করতে পারেন, প্রিন্সিপালের পদ পাওয়ার জন্য মামলা করতে পারেন, ম্যানেজিং কমিটির সভাপতির পদ পাওয়ার জন্য মামলা করতে পারেন। আবার একজন ইমাম সাহেব, তিনি দীর্ঘদিন ইমামতি করেন, তার কোনো দোষ নাই, কিচ্ছু নাই, তিনি সুষ্ঠুভাবে তার দায়িত্ব পালন করেন, তিনি মিস করেন না তার দায়িত্ব, তিনি নিয়মিত নামাজ পড়ান। এলাকার লোকজন তাকে কি করলো, বঞ্চিত করলো, তার চাকরি হঠাৎ চলে গেল, তিনি মামলা করতে পারেন যে এই মসজিদের আমি ইমাম ছিলাম, আমি ইমাম থাকতে চাই, আমার পদটা আমাকে ফিরে দেওয়া হোক। তাহলে এগুলো সব ইতিবাচক ঘোষণা। মানে ইনি প্রধান শিক্ষক, বল থাকলো, মানে ইতিবাচক। ইনি ইমাম থাকবেন, ইতিবাচক। আর এটা একটা নেতিবাচক। ক, খ এর সত্য অস্বীকার পূর্বক খকে একখণ্ড জমি থেকে বেদখল করেন, খ সংক্ষুব্ধ হয়ে উক্ত সম্পত্তিতে তার সত্ত্ব আছে মর্মে ঘোষণা পাওয়ার জন্য মামলা করে। শর্ত আছে, তার মানে এটা একটা ইতিবাচক ডিক্রি হবে যদি উনি ডিক্রি পান। সংশ্লিষ্ট ধারার উদ্ধৃতি দিয়ে উক্ত মামলার আইনগত পরিণতি বর্ণনা করুন। দেখেন, সত্য অস্বীকার পূর্বক খকে একখণ্ড জমি থেকে বেদখল করে, তাহলে 9 বা 8 ধারা মামলা 42 ধারা আসতে পারে, সেটা দেখি। খ সংক্ষুব্ধ হয়ে উক্ত সম্পত্তিতে তার সত্ত্ব আছে মর্মে ঘোষণা পাওয়ার জন্য মামলা করে। তাহলে সত্ত্ব আছে বলতে ঘোষণা মামলা করলো, জাস্ট 42 ধারায় মামলা করেছে, এখানে কি 9 বা 8 ধারায় মামলা করেছে? করেনি কো। যেহেতু তিনি বেদখল হয়ে গেছেন, প্রথম লাইনে বলা হচ্ছে, দেখেন, খ একখণ্ড জমির ছিল, খ সত্ত্ব অস্বীকার পূর্বক ক উক্ত জমিটি থেকে খ কে বেদখল করে, খ সংক্ষুব্ধ হয়ে উক্ত জমিতে তার সত্ত্ব আছে মর্মে বিজ্ঞ আদালতে ঘোষণামূলক ডিক্রি করে। এখানে 9 বা 8 ধারে মামলাই করেনি, বেদখল হয়ে গেছে কিন্তু দখল উদ্ধার চাচ্ছে না। তাহলে কি এই মামলা টিকবে? এই মামলা টিকবে না। কারণ আমরা একটু আগে পড়লাম যে 42 ধারায় আনুষঙ্গিক প্রতিকার যদি না চাওয়া হয়, তাহলে তাকে প্রতিকার দেওয়া হবে না। রেস্টুরেন্টে আপনারা খেতে গেলেন, রেস্টুরেন্টে খেতে গেলেন, যদি পানি না কিনেন, আপনি বোতলজাত পানি যদি না কিনেন 1 লিটার 2 লিটার বা হাফ লিটার, তাহলে আপনাকে পানিও দিবে না। আপনাকে খাবার দিবে, আপনাকে পানিও অর্ডার করতে হবে। আপনি মনে করেন যে ফ্রাইড রাইস অর্ডার করলেন, আপনি বিরিয়ানি অর্ডার করলেন, যেটা অর্ডার করেন, সাথে যদি পানি অর্ডার না করেন, মনে করে দেবে স্যার পানি দিব হাফ লিটার 1 লিটার, জনসংখ্যা কতজন তার উপর ডিপেন্ড করে রিকমেন্ড করে স্যার পানি দিব কিনা, কতটুকু দিব, ড্রিঙ্কস দিব কয়টা, এরকম। তো পানি অর্ডার না করলে আপনাকে পানিও দিবে না। তো এই 42 ধারাটা এরকম, রেস্টুরেন্টের ওই যারা ওয়েটার তাদের মতন, আপনি পানি অর্ডার না করলে পানিও দিবে না। তো মামলায় যদি ঘোষণামূলক ডিক্রির সাথে আপনি যদি আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দখল উদ্ধার না চান, তাহলে আপনাকে দখল করে দিবে না। আদালতের তো আর নিজে থেকে কোনো কিছু দিবে না, আপনি প্রার্থনা না চাইলে আদালত নিজে থেকে কোনো কিছু দিবে না। তাই এখানে দেখেন, খ এর দায়েরকৃত উক্ত ঘোষণামূলক মামলার পরিণতি কি হবে। এখানে পরিণতি দেখেন, আমি এখানে বলে দিয়েছি যে 42 ধারার বিধান মতে কোনো ব্যক্তি তার আইনগত পরিণতি, এগুলো আমরা পড়েছি অলরেডি, লিগ্যাল ক্যারেক্টার বা কোনো সম্পত্তির অধিকার সম্পর্কে ঘোষণার জন্য বিজ্ঞ আদালতে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করে ঘোষণামূলক ডিক্রি অর্জন করতে পারবে, এটা আমরা অলরেডি পড়েছি। ঘোষণামূলক মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে বাদীকে সতর্কতার সাথে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করতে হবে। অর্থাৎ খাওয়ার সময় যদি আপনার পানি দরকার হয়, পানি অবশ্যই অর্ডার করবেন, না হলে কিন্তু দিবে না।
তাহলে হঠাৎ আপনার খাবার যদি গলায় বেঁধে যায়, আশেপাশে পানি পাবেন না, তখন ওয়েটার ওয়েটার করে ডেকে দ্রুত পানি নিতে হবে। পানি আগে সতর্কভাবে অর্ডার করে নিতে হবে, অথবা ড্রিঙ্কস অর্ডার করতে পারেন, যেটা অবশ্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কেননা আহ, যে ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করা আবশ্যক ছিল কিন্তু তা করা হয়নি, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত ঘোষণামূলক ডিক্রি মঞ্জুর করবেন না। যেখানে আপনার পানি অর্ডার করার দরকার ছিল আপনি করেননি, খাবার বেঁধে গেছে, ওই সময় যদি আপনি পানি পানি করে চিল্লান, অনেক সময় আপনার টেবিলের সামনে পানি আসতে দেরি হতে পারে। তার মানে পরে অবশ্য আপনি সংশোধন করে নিতে পারেন এক্সট্রা ভাবে অর্ডার করে, তখন আর্জি আপনাকে সংশোধন করতে হবে। কিন্তু মামলা আপনি আর্জি সংশোধন করলেন না, সাক্ষী হয়ে গেল, জেরা হয়ে গেল, জবানবন্দি জেরা সবই হয়ে গেল, রায় হওয়ার পরে আপনি আর এটার প্রতিকার পাবেন না, অর্থাৎ আপনার মামলাটা ফেল করবে। তাহলে এখানে ঘোষণামূলক ডিক্রি মঞ্জুরি করবেন না, তার মানে আনুষঙ্গিক প্রতিকার নাই, আপনার তো দখলই নাই। যদি দখল না করে তাহলে 42 ধারায় আপনাকে ডিক্রি দিবে না। কারণ বিবাদী পক্ষ যদি দখল প্রমাণ করে ফেলতে পারে যে হ্যাঁ এই দখল তো আমাদের আছে, ঘোষণামূলক ডিক্রি নিয়ে কি করবে সে, তখন কিন্তু এই মামলায় ডিক্রি মঞ্জুর করা হবে না। এখানেও আমরা মাদ্রাজের একটা মামলা দেখব 1936 সালের। এই মামলার সিদ্ধান্তে কি আছে, আনুষঙ্গিক প্রতিকার হলো সেই প্রতিকার যা ঘোষণামূলক ডিক্রি মঞ্জুরের ক্ষেত্রে অপরিহার্য। অপরিহার্য বলতে সেটা মাস্ট, মানে অপশনাল না, এটা কম্পালসারি। যে মামলায় সত্যের ঘোষণার সাথে অনুগামী প্রতিকার প্রার্থনা প্রয়োজন। অনুগামী বলতে পেছনে পেছনে যেটা যাওয়া হয় যায়, মনে করে একজন সামনে যাচ্ছে, তার পিছনে আরেকজন যাচ্ছে, মানে ফলো করছে। তাহলে ঘোষণার সাথে ফলো করবে কি বা অনুগামী কি হবে, দখল চাইতে হবে। সে মামলায় অনুগামী প্রতিকার প্রার্থনা ছাড়া সত্যের ঘোষণার মামলা অচল। এখানে অনুগামী প্রার্থনা হিসাবে শুধুমাত্র যে দখল চাইতে পারে, দখল বেশিরভাগ ক্ষেত্রে চাওয়া হয়, এছাড়া কম্পেনসেশন চাওয়া হতে পারে, বা অন্যান্য যে এটা দেওয়া না হলে বা এটার সাথে এটাও যেন দেওয়া হয়, এইভাবে আরো অন্যান্য আনুষঙ্গিক প্রতিকার, যেটাকে এখানে অনুগামী প্রতিকার বলা হচ্ছে মামলার ভাষা অনুসারে। মানে যে প্রতিকারটা আরেকটার সাথে আরেকটা পেছনে পেছনে বা ফলো করতে করতে যায়। তাহলে এখানে আমরা উত্তর পাচ্ছি আলোচ্য প্রশ্নে খ সংক্ষুব্ধ হয়ে উক্ত জমিতে তার সত্ত্ব আছে মর্মে বিজ্ঞ আদালতে ঘোষণামূলক মামলা দায়ের করেছে। এবার আমরা কিন্তু প্রশ্নের উত্তর করছি, যেটা সর্বশেষ লাইনে এসে। আর এর আগে আমরা কি করলাম, আইনে কি আছে সেটা দেখালাম, কেস লয়ে কি আছে সেটা দেখালাম। এবার আমরা কেস ল এবং আইনের ভিত্তিতে প্রশ্নে কি আছে সেটার উত্তর দিব। এবার আমরা টু দা পয়েন্ট প্রশ্নের উত্তরে যাব। অর্থাৎ খ, আনুষঙ্গিক প্রতিকার হিসেবে জমিটির দখল পুনরুদ্ধারের প্রার্থনা ব্যতীত শুধুমাত্র সত্য ঘোষণা মামলা করেছে। এই ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা বিধান ও উপরে উল্লেখিত মামলার সিদ্ধান্ত পর্যালোচনা পর্যালোচনায় বলা যায় যে, অর্থাৎ 42 ধারা এবং মামলার সিদ্ধান্ত আমরা বিশ্লেষণ করে যেটা পাবো, সেখানে আমরা বলতে পারবো যে খ এর দায়েরকৃত উক্ত ঘোষণামূলক মামলাটিতে বিজ্ঞ আদালত খ এর অনুকূলে ঘোষণামূলক ডিক্রি প্রদান করবেন না। মানে মামলাটি কি হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল। মামলার পরিণতি কি হলো, মানে মামলার পরিণতি কি, প্রশ্নটা কি করেছে, মামলার পরিণতি কি, আইনগত পরিণতি কি হবে, আইনগত পরিণতি কি, ডিক্রি পাবে না। মানে মামলার ফলাফল কি, আইনগত পরিণতি কি না বলে যে ফলাফল কি, অথবা এটা ডিরেক্ট প্রশ্ন করতে পারে মামলায় কি ডিক্রি পাবে না পাবে না, তখন আপনাকে উত্তর করতে হবে। 5 নম্বরের জন্য খুবই পারফেক্ট একটা উত্তর, যদিও একটু বড় মনে হচ্ছে, কিন্তু আপনি আরো সংক্ষিপ্ত ভাবে লিখতে পারেন। কেস লটা না দিয়ে আপনি শুধুমাত্র 42 ধারার বিধানটাও বলতে পারেন। কেস লটা দিলে আরো ভালো হয়, নিজেকে আপনি আরো স্মার্ট দেখাতে পারেন। তো আজকের আলোচনা এই দুইটি টপিক। নেক্সট ক্লাসে আমরা আরো দুইটি টপিক পড়বো, এই ধারা ইনজাংশন আর ড্রাফটিং, আগামী বৃহস্পতিবারে। আর যে ভিডিও পেন্ডিং আছে, আশা করছি যে কালকের মধ্যে, আজকে এবং কালকের মধ্যে সবকিছু শেষ করে দেব ভিডিও আপলোড করে। আমার খুব ব্যস্ততা ছিল, তাছাড়া আজকেই একটা রিলেটিভ মারা গেছেন। আমি আবার গ্রামের বাসাও গিয়েছিলাম। সেখান থেকে আসতে সন্ধ্যায় সন্ধ্যায় এসে একটু রেস্ট নিয়ে আবার আপনাদের ক্লাসটা মিস করালাম না, কারণ আপনাদের তো প্রস্তুতিটা কন্টিনিউ করতে হবে। যদি পরীক্ষা, যেটা ধারণা করছি যে 25 এপ্রিল যদি এমসিকিউ হয়, তাহলে জুন মাসের দিকে, জুন মাসের মাঝামাঝি রিটেন হওয়ার ভালো একটা সম্ভাবনা আমি দেখছি। তো আমাদের
পড়াটা কন্টিনিউ করতে হবে। তো কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করেন, আর প্রশ্ন না থাকলে ক্লাসটি শেষ করে দেব। আচ্ছা, শিবলি ভাই বলেন। জি, এখানে নোটের 47 পৃষ্ঠাতে একটা ছোট্ট প্রশ্ন ছিল আমার। 47, জি, বলেন কি প্রশ্ন? এখানে তৃতীয় প্যারা সত্য, উপর থেকে তৃতীয় প্যারা সত্যের এখানে সাতচল্লিশ হ্যাঁ বলেন। পৃষ্ঠার জি, হ্যাঁ বুঝেছি, বলেন। সত্য অংশে যেখানে আপনি দ্বিতীয়ত, এখানে নিচে উদাহরণ দেওয়া হয়েছে, দ্বিতীয়ত দখলকারী কর্তৃক স্বেচ্ছায় সত্য ত্যাগ কিন্তু তা বৈধ উপায়ে হস্তান্তর না করা। জিনিসটা স্বেচ্ছায় ত্যাগ করলেন কিন্তু বৈধ উপায়ে হস্তান্তর হয়নি, জিনিসটা কি উদাহরণ দিলে একটু সুবিধা হতো। হ্যাঁ, এটা দারুণ জায়গায় প্রশ্ন করেছেন। সত্য, সত্য বলতে মানে আমি বিক্রয় করে দিয়েছি, বা দান করে দিয়েছি, বা আমি লিজ দিয়েছি, বা মর্টগেজ রেখেছি। তার মানে এখানে মালিকানাটা কাগজ কলমে আমি দেখিয়ে দিলাম যে আমার আছে মালিকানা, এই মালিকানাটা আমি একজনের কাছে হস্তান্তর করে দিলাম। মালিকানা হস্তান্তর, কিন্তু বৈধ উপায়ে হস্তান্তর না। তার মানে পজেশন হস্তান্তরের কথা বলা হচ্ছে। এটা এতটুকু তো বুঝেছেন। জি, এখন মনে করেন আমি বিক্রয় করে দিয়েছি। বিক্রয় করে দেওয়ার পর ওখানে বলা আছে যে এইটা এখন আমার সম্পত্তিতে আম গাছ, মনে করেন আম গাছ সহ কি বিক্রয় করে দিচ্ছে, বাগান বিক্রয় করে দিচ্ছে। এবং এখানে লেখা আছে যে এটা বিক্রয়ের কত তারিখ থেকে এটা কার্যকর হবে লেখা আছে। বা আমি মর্টগেজ দিচ্ছি, মর্টগেজ আমি লিখছি যে আজ থেকে 3 মাস পর, অর্থাৎ জুলাইয়ের 1ম তারিখ থেকে কার্যকর হবে এই চুক্তিটা। কিন্তু জুলাইয়ের আগে জোর করে আমার থেকে দখল করে নিয়ে নিল। বুঝতে পারলেন? জি, বুঝতে পারলাম। তো এখানে মানে বিক্রয় করেছে ঠিক, কিন্তু যেভাবে আমি আপোষে দিয়ে দেওয়ার কথা কিন্তু সেভাবে নিচ্ছে না। তার মানে কোনো না কোনো ঝামেলা হয়েছে এখানে। মানিকালা নিয়ে কোনো সমস্যা নেই, মানে দলিল ঠিক আছে কিন্তু পজিশনটা সঠিকভাবে বৈধভাবে হচ্ছে না। আবার এরকম হতে পারে, মনে করেন আমি বিক্রয় করেছি কিন্তু আমি দিচ্ছি না, আমি আটকে রেখেছি, তাহলে অপরপক্ষ জোর করে দখল করে নিচ্ছে। বুঝতে পারেননি?